কোনো অকারণে কেউ মাইক মিউট অন করবি না, কেউ আনমিউট করে ফেলবি না, বা ভিডিও অন করে রাখবি না। আমাদের সাথে চলে এসছেন আহ, স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 ওকে, শোনা যাচ্ছে। আপনি স্যার স্টার্ট করুন। হ্যাঁ, হ্যালো। ইয়া, অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেল, অফিসের কাজ ছিল। তো অ্যান্ড ফার্স্ট অফ অল আমি সবাইকে উৎপল স্যার এবং বাকি সবাইকে অনেক বেশি ছোট ছোট স্টুডেন্টদের সাথে। তো হ্যাঁ, স্টার্ট করা যেতে পারে। তো ফার্স্টলি আমার যেটা মনে হয়, আমি যখন কথা বলবো আমি চাই যেন তোমরা আমার সাথে ইন্টারাক্ট করো। সেটাই আমার মনে হচ্ছে বেশি বেটার হবে, রাদার দেন আমি শুধু বলে গেলাম আর তোরা সবাই শুনতে থাকবি। আচ্ছা, তুমি বলা উচিত না তোরা? কি বলবো? বা এই কোশ্চেনটা যদি না কোনো রিপ্লাই থাকে, তাহলে বাকি কিছুতে তো রিপ্লাই থাকবে না। স্যার তোরা। ওকে তোরাই বলুন। ওকে, সো আজকের আমাদের একটা টপিকও আছে। টপিক কি? অনেক বড় সড়ো টপিক। কে বলবে টপিক? ও, কেউ টপিক জানে না? Recap of HTML and CSS. My revolution of computer and HTML and CSS. বল বল, শোনা যাচ্ছে। Recap of revolution of computer and HTML and CSS coding. রিক্যাপ অফ রিভলিউশন অফ কম্পিউটার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, জাস্ট এমনি বললাম। তো ফার্স্ট অফ অল দেখ, আজকে দু রকমের প্রসেসে তোদের সাথে আলোচনা করা যেত। এক, আমি ভেবেছিলাম এরকমও করা যেতে পারতো যে আমি তোদেরকে এইচটিএমএল সিএসএস এর কিছু স্লাইডস আনলাম এবং সেটা নিয়ে বলতে থাকলাম, ওটা নিয়েও ডিসকাস করা যেত, বা তোদেরকে করে কিছু দেখালাম, বা কিছু ট্যাগস অ্যান্ড অল সিএসএস যে স্টাইলিং হয় ওগুলো পরপর বলে গেলাম। সেটা তো তোরা এমনিতে শিখে উচিস তোদের স্যারের কাছ থেকে, এবং সবসময় শিখছিস। তো আমি ভাবলাম যে টোটালি টপিক ওরিয়েন্টেড না থেকে সিজনটা যদি একটু লিটল ইন্টারাক্টিভ করা যেত, তো সেটাই বেশি ভালো হতো আর কি। যাতে তোরা জানতে পারিস যে ব্যাপারটা কি চলছে, স্পেশালি আমি জানতে পারি তোরা কেমন কি শিখছিস, কারণ অপরচুনিটিটা যাতে আমিও কাজে লাগাতে পারি এবং তোরাও পারিস আর কি। তো আমার নিয়ে যদি বলতে হয়, তো হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এখন প্রেজেন্টলি কগনিজেন্ট টেকনোলজি সলিউশনে চাকরি করছি। জাস্ট 2020, খুব একটা বড় হবে না তোদের থেকে, প্রফেসর টাইপের কিছু নয়। তো ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট 2020-তে আই হ্যাভ কমপ্লিটেড মাই বিটেক। তো আফটার দ্যাট আমি সিটিএস জয়েন করি, কগনিজেন্ট। অ্যান্ড তোদের মতোই, তোদের মতো অত 9-10-এ আমি এত ভালো জানতাম না কম্পিউটার কিছু। লাইক আমি 9-10-এ একটাই জিনিস জানতাম কম্পিউটারে, সেটা হচ্ছে গেম খেলা, তাও ওই তিনটে সুইচের, রোড ক্র্যাশ, এই জাস্ট এই সবই। তো তোরা অনেক বেশি অ্যাডভান্স, সেটা ভালো। অ্যান্ড আমি আফটার 12 আমি বিটেক করেছি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তোরা কেউ নাম শুনেছিস কলেজটা? ইয়েস অর নো? এনি রিপ্লাই? Yes, sir. নাম হ্যাঁ শুনে স্যার। সি, ইউ অল আর ফিল ফ্রি টু রিপ্লাই। মানে এরকম কোনো ভাবার দরকার নেই ইফ আই এম টকিং, বা আমি কিছু বলছি তোদেরকে, বা আমি কিছু পড়াচ্ছি, ইউ ক্যান রিপ্লাই, ইউ ক্যান সিম্পলি আনমিউট অ্যান্ড রিপ্লাই হোয়েন এভার ইউ ওয়ান্ট। তো আমি দুজনের কাছ থেকে শুধু রিপ্লাই পাচ্ছি, আমি আমার স্ক্রিন দেখতে পাচ্ছি, বাকি সবাই চুপ আছে। তো তারা কি যে যার নিজেদের কাজ করছে না সেজনে আছে? সি, আ কুইক রিপ্লাই উইল হেল্প। অনলি সোনাই পাচ্ছি অ্যান্ড প্রীতম হ্যাঁ, মনে হয় তোরা আর রিপ্লাই একটু replying। বলবেন?
তোরা হ্যাঁ রিপ্লাই করবি। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ স্যার। হ্যালো নামটা স্যার। একটু আরেকবার বলবেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে বিশ্বদেব সরকার। মানে না না যে জায়গাটার ইনস্টিটিউটটার নাম বললেন। হ্যাঁ, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। হ্যাঁ শুনেছি। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। It after Jadavpur University, like who all are interested in CS, first put Jadavpur University after that our college. আর তো এটাই কেজিইসি নামে এটা পরিচিত। তো হতে পারে পুরো নামটা তোরা শুনিসনি, বাট কেজিইসি অবভিয়াসলি শুনে থাকবি। তো এটা হলো আমার ব্রিফ ইন্ট্রোডাকশন। আর আহ, সেটা ছাড়াও আমি যখন কলেজে ছিলাম তখন সিমেন্স থেকে স্কলারশিপ পেতাম। তো সিমেন্সের সাথেও আমি অনেক কাজ করার সুযোগ পেয়েছি। তোদের আজকে যে সাবজেক্টটা দ্য রিভলিউশনারি জার্নি অফ সিএস, তো আমি এইচটিএমএল সিএসএস বেসিক্যালি যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম অ্যাকচুয়ালি, তো আমি ব্যাপারটা গল্প গল্প করেই বলি। ইন বিটুইন গল্পের মাঝে মাঝে আমি যেখানে যা শিখেছি, আই উইল গিভ এ ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্যাট। আর আমি বলেও দেবো তোদেরকে, ঠিক আছে? ওকে স্যার। তো ব্যাপারটা হচ্ছে, যখন আমি কলেজে পড়তাম তোদের মতো 9-10-এ আমি এত বেশি অ্যাডভান্স ছিলাম না। তোরা যতটা বেশি অ্যাডভান্স, তোরা চান্সেস পাচ্ছিস শেখার জন্য এবং শিখছিসও। তো আমার 11-12-এও আমি অতটা ভালো কম্পিউটার ছিলাম না। তো ফার্স্ট ইয়ার থেকে আমি আইটি হয় আমার ব্রাঞ্চ। আইটি ফুল ফর্ম জানিস তো তোরা? আইটি মানে কি? হ্যাঁ স্যার, ইনফরমেশন Like টেকনোলজি। information টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি হয়। হুম, ফাইন। ইনফরমেশন টেকনোলজি হয়। তো ফার্স্ট আমার জার্নিটা এভাবেই স্টার্ট হয়। ফার্স্টের দিন কম্পিউটার ল্যাবে বসে আছি। তো কম্পিউটার ল্যাবে বসে আছি, সবাই দেখছি তোদের মতো যারা ভাব আগে থেকেও, যেমন তোরা 9-10-এ কি কি শিখেছিস, তো স্যার সাথেও কথা হয়েছে, বাট তোদের মুখ থেকে শুনতে চাই কি থেকে শুরু করেছিস তোরা, মানে কারেন্টলি কি শিখছিস? লাইক এনি ল্যাঙ্গুয়েজ, সি 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 প্লাস প্লাস, সিএসএস? আমি 11 আমি HTML আর সি এইচটিএমএল এন্ড সি সি ল্যাঙ্গুয়েজ। ওকে, গুড। আর বাকি যারা 9-10 এরকম কেউ আছে? হ্যাঁ স্যার। কি স্যার এইচটিএমএল এন্ড সিএসএস। এইচটিএমএল এর বেসিক ট্যাগস কি? মানে সাপোজ তুই একটা ওয়েবসাইট, নট ওয়েবসাইট, ওয়েব পেজ তুই ডিজাইন করতে চাস, তো বেসিক ট্যাগস কি থাকা দরকার তাহলে? যে 9-এ পরে বললো যে এইচটিএমএল শিখেছি। এনিওয়ান ক্যান রিপ্লাই। স্যার মে আই? ইয়া প্লিজ। স্যার ফার্স্টে তো আমাদের যেরকম মানুষের হিউম্যান বডি হয়, হেড, তারপর বডি, তারপর ফিট, ঠিক সেইভাবে যখন আমরা কোনো এইচটিএমএল মানে বেসিক যখন করি তখন ফার্স্টে একটা টাইটেল বা হেডিং আমরা দিয়ে শুরু করি। হুম। তারপরে আমরা তার বডিটা ডিজাইন করি যে বডির মধ্যে কি কি থাকবে। টাইটেলে যেটা করব সেটা হচ্ছে আমার ওই যে ওয়েবসাইটের নেম যেখানে দেখাবে সেখানে দেখাবে, আর হেডিং যেটা দেখাবো সেটা আমার সবচেয়ে টপে আমাকে শো করবে। তারপর বডিটা মানে আমি যে জিনিসগুলো লিখতে চাই, যে জিনিসগুলো আমি শো হুম। করতে চাই, হুম। তো সেইভাবে এইচটিএমএল কোডিংটা মানে বেসিক ফরমেশন হয়। ইয়া, ফর আদার্স আমি বলে রাখছি, এটা কিন্তু আমরা শিখছি। তো যদি কেউ না জেনে থাকে, যেন ওর কথাটা অতটাই মন দিয়ে শুনে। ও খুব ভালোভাবে শুরু করলো, যেটা আমার সব থেকে ভালো লাগলো। মেন জিনিস দেখ, যখন আমরা কিছু একটা শিখি সবসময় ভালো লাগে যে ওটা যদি আমি কিছুর সাথে রিলেট করতে পারি। আই রিয়েলি লাইক যে ওভাবে ও যেটা শুরু করলো, যে অ্যাজ এ হিউম্যান বডি, লাইক এ হিউম্যান বডি, প্রথমে হেড থাকে, তারপর যেভাবে বডি থাকে ওরকম ভাবে। তো কেউ বলতে পারবে কটা হেডার ফাইল, যেটা হেডিং হয় H1 H2, এটা কত অব্দি হতে পারে? লাইক am I clear with my question? স্যার 6 অবধি। ইয়া, ভেরি গুড। সো 6 অব্দি হতে পারে ওটা। তারপর বডি। সো ক্যান ইউ নেম আ ট্যাগ যেটায় আমাকে ক্লোজ করতে হয় না? যেমন ইউ অলরেডি হার্ড অফ প্যারাগ্রাফ ট্যাগ, রাইট? তো যদি আমি প্যারাগ্রাফ ট্যাগ লিখি পি, দেন ইউ হ্যাভ টু ক্লোজ ইট। তো এমন কোনো ট্যাগের নাম নিতে পারবি তোরা যেটা ক্লোজ করতে হয় না?
একটা বললেও চলবে। শুরুতে যেটা লেখা হয় ডক টাইপ এইচটিএমএল, ওটা Doc ওটা তো type HTML is basically defining that the file is a HTML file, right? আমি তোদেরকে যেটা জিজ্ঞেস করছি, ভাব HTML এ তোরা কিছু লিখছিস, হাই হ্যালো হাউ আর ইউ, ওয়েলকাম টু মাই HTML পেজ, লাইক দ্যাট। সেখানে তোরা বললি যে হেডিং ও থাকে না, হেডার ভাব লিখলি H1, দেন দ্য নেম অফ দ্য হেডিং এন্ড দেন ইউ হ্যাভ টু ক্লোজ ইট অলসো /H1, ঠিক তো? আমি বলছি এরকম কোন ট্যাগ আছে যেটা আমাকে ক্লোজ করতে হবে না? আমি ক্লিয়ার? কেউ কি বিআর ট্যাগের কথা শুনেছে? বিআর ট্যাগ, বিআর, ব্রেক ট্যাগ। বিআর, তো ওটা মেনলি ইউজ হয় লাইন ব্রেকের জন্য, যেটা আমাদের ক্লোজ করতে হয় না। এরকম আরো অনেক ট্যাগ আছে, আমি জাস্ট এই জন্যই বলছি ব্যাপারটা এরকম নয় যে তোদেরকে একটা ইনফরমেশন দিলাম কিংবা আমি তোদেরকে ওরকম পরিস্থিতিতে ফেলতে চাইছি যেখানে তোরা উত্তর করবি না। দ্য থিং ইজ when you are লার্নিং সামথিং, তো তখন তোকে খেয়াল রাখতে হয় যে কোন কোন ব্যাপারগুলো ওখানে আছে না। যেমন ধর তুই লাইন লিখছিস, তুই সবসময় ট্যাগ ক্লোজ করছিস, তাহলে কোন টাইমে তোকে ট্যাগ ক্লোজ করতে হচ্ছে না। এর মানে এটা নয় যে তুই ক্লোজ করলে ওখানে এরর চলে আসবে। And the fun fact about HTML is there is nothing wrong. Like there is no error in code in HTML, right? এরর আসতে পারবে। আই এম নট টকিং অ্যাবাউট লাইক তুই এবার হেডের জায়গায় বডি দিলি, তারপর হেড ক্লোজ করছিস বডি ওপেন করে, এরকম নয়। নর্মালি কোডিং এ HTML এ কোনো এরর আসে না তো, তাই তো? Yes, sir. তো সেটাই আমি বলছি। তো যখন আমরা HTML এর CSS করব, সব থেকে বেস্ট যে ওয়ে, মানে আমি যেটা শিখেছি, ঠিক আছে আমি এটা আসছি, আমি তোকে বলছি। এই গেল মেনলি HTML এর ব্যাপারে, এইগুলো মেন ব্যাপার। এছাড়াও আরো অনেক ট্যাগ আছে, যেমন ইমেজ SRC ফর ইম্পোর্টিং ইমেজ কিংবা কোনো লিঙ্ক করার জন্য, এগুলো তোরা শিখেছিস। আমি কয়েকটা এক্সাম্পল পরে দেখাবো। তো মেন ব্যাপারটা যেখানে ছিলাম, যখন লাইক 11-12, আমি তোদের মতো এত ভালো স্কুল থেকে হয়তো পড়তে পারিনি, বা আমার টাইমে কম্পিউটার ছিল না। আমি 11-12 পড়েছি ঝাড়গ্রাম থেকে, মেদিনীপুরেই ওটা, মেদিনীপুরের একটা স্কুল। কেউ ঝাড়গ্রাম জায়গার নাম শুনেছিস তোরা? স্টেইং ইন Yes, sir. হ্যাঁ স্যার। নেম অফ ঝাড়গ্রাম। হ্যাঁ স্যার, ঝাড়গ্রাম শুনেছি। হ্যাঁ, তো ওরকম একটা জায়গা থেকে প্রভাত রজনী বলে একটা ইনস্টিটিউট থেকে আমি পড়েছি। তো সেই টাইমে আমরা সবকিছুই করতাম, অঙ্ক এন্ড এভরিথিং, বাট কম্পিউটার ছিল না। তো ফার্স্ট ডে আমি যখন কম্পিউটার ক্লাসে বসেছি, ফার্স্ট ডে দুটো ইনসিডেন্ট বলি। এক হচ্ছে আমি যখন কম্পিউটার ক্লাসে বসেছিলাম, আমার রাইট সাইডে আরেকজন বসেছিল, এরকম যেমন কম্পিউটার ল্যাব হয়, তো স্কুলেও নিশ্চয়ই কম্পিউটার ল্যাব আছে, রাইট? Yes, sir. তো হ্যাঁ স্যার। পাশে যে বসেছে হয়তো তোদের মতো কেউ বসেছে, তো স্যার আমাদের জাস্ট নর্মাল একটা কোড দিয়েছে সি এর, যারা 11 আছে তারা বুঝতে পারবি, রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড আ নাম্বার ওয়েদার ইট ইজ প্যালিন্ড্রোম অর নট। সো এটা যখন দিল, তখন অব্দি আমি কোডিং এর কিছুই জানতাম না, এবং আমি সবসময় সাইডে দেখছি দেখছি অনেকে অনেক কিছু লিখছে, আমি কিছুই লিখছি না। তো আমি ভাবছি যে কি হচ্ছে ব্যাপারটা, যে আমি কেন কেন করতে পারছি না, আমি কি সিএস নিয়ে ভুল করলাম, সিএস ওর আইটি হোয়াটএভার, আইটি নিয়ে ভুল করলাম? তো তারপর আমি এলাম রুমে, আমার অনেকটা খারাপ লাগছিল। আর এক যে ছেলেটা আমার পাশে বসেছিল সেই টাইমে, আমি এই কারণেই বলছি, আই উইল নট টেক হিজ নেম, যে ছেলেটা আমার পাশে বসেছিল সে আমাকে বলছে, ভাই এটা তুই এখনো জানিস না, এটা তো খুবই বেসিক লেভেলের জিনিস। হ্যাঁ, এটা যদি না করতে পারিস তাহলে তুই কি করে এগাবি, এরকম অনেক কিছু বলে, যা শুনতে খারাপ লাগে। আমি বললাম যে আমার 11-12 কম্পিউটার ছিল না। তো ও বলছে 11-12 যদি তোর কাছে কম্পিউটার না থাকে তাহলে কম্পিউটার সায়েন্স নিতে কেন গেলি? আমি বললাম শেখা তো যায় ভাই, ওইভাবেই নিয়েছি, আইটি তে ইন্টারেস্ট আছে, এবার শিখে নেবো। দ্য ফান ফ্যাক্টটা হলো এরকম তো হলো। তারপর আমি রুমে গিয়ে ভাবলাম যে কি করা যায়। তো আমি ফার্স্ট, যারা সি স্টার্ট করেছিস তারা জানিস যে কি কি ভাবে আসে না, ফার্স্টে ভ্যারিয়েবলস, তারপর ইফ এলস, তারপর লুপ, স্ট্রিংস, রিকারশনটা টাফ লাগে হয়তো তোদের এখনো, ওটা প্র্যাকটিস করতে করতে হয়। তো এরকম জিনিসগুলো আছে।
ফান ফ্যাক্টটা হলো যখন ফাইনাল এক্সাম হয়েছিল সিএস এর, ও আমার পাশেই বসেছিল, কারণ ওর কম্পিউটার ওটা ছিল, আমার কম্পিউটার ছিল তার আগেরটা। এবং ও তখন ওর কোডটা নিজে করতে পারেনি। তখন ও আমাকে বললো, আমি বললাম কি রে বসে আছিস কেন, কখন সাবমিট করবি? বলছে আরে তুই ছাড়। আমি বললাম কেন বল? বললাম আমি আমার কোডটা পাচ্ছি না, কিভাবে সাবমিট করবো ভাই, এটাই ল্যাবে যদি সাপ্লি চলে, সাপ্লি ওয়ার্ডটা তোরা শুনেছিস তো? বাই দ্য ওয়ে, কার কার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে এখানে, যদি কারোর থাকে? কি স্যার? ইঞ্জিনিয়ারিং পড়ার কার ইচ্ছা আছে এখানে? আর হুম? আমার তো সাপ্লি ওয়ার্ডটা শুনেছিস তো? শুনেছি কিন্তু মানে জানি না। সাপ্লি মানে মানে কিভাবে বোঝাবো, ভাব তুই একটা সাবজেক্টে ব্যাক পেলি, তো ওটাকে ইঞ্জিনিয়ারিং এর সাপ্লি বলে। মানে ইঞ্জিনিয়ারিং পড়লে তুই এটা জেনে যাবি, নিজের জন্য না হলে অন্য কারোর জন্য। তো ব্যাপারটা হচ্ছে, তখন ও বললো ভাই সাপ্লি চলে আসবে, দেখি কি হয়। আমি বললাম বল তোর কোডটা আমি করে দিচ্ছি। বললো তুই তো পারবি না, তুই তো জানিস না, তোরটা কাজ থেকে করলি। আমি বললাম আমি আমারটা নিজে করেছি, তোর যদি মনে হয় বল, আমি তোকে হেল্প করছি। তো ও বললো ঠিক আছে, তো যখন ইচ্ছা কর। দিয়ে আমি ওকে হেল্প করলাম আর ওটা কমপ্লিট করতে পারলো। তো তখন ও বললো যে আমরা 9-এ পড়েছি, 10-এ পড়েছি, 11-এ পড়েছি, 12-এ পড়েছি, স্টিল এই কোডটা আমার জন্য কঠিন লাগলো এবং আমি সলভ করতে পারলাম না। তা তুই এটা সলভ কি করে করলি? আমি আমি বললাম যে আমি শিখেছি, আমি আমি হয়তো দেরি করে শুরু করেছি, বাট আমি বেশি টাইম দিয়েছি, যেটা তখন তুই দিসনি, বা আমার শেখার চেষ্টাটা বেশি ছিল। তো আমি কেনই আমার কথাটা বললাম, ক্রেডিটের জন্য নয় যে আমি ল্যাবে খুব ভালো রেজাল্ট করেছি বা সাহায্য করেছি বন্ধুকে, এই জন্যই বললাম সবসময় যেমন এটা ঠিক, দ্যাট ইটস নেভার টু লেট টু স্টার্ট। এই কথাটা তো সবাই শুনেছিস নিশ্চয়ই, শুনেছিস? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তো যেমন এই কথাটা আছে, ইটস নেভার টু লেট টু স্টার্ট, তেমন আরেকটা কথাও আছে, এই কথাটা ছিল আমার জন্য, ইটস নেভার টু লেট টু স্টার্ট। আরেকটা বাংলাদেশে তোরা কথা শুনেইছিস না, খরগোশ হয়ে তুই যদি মাঝে ঘুমিয়ে যাস তাহলে কচ্ছপ তোকে পেরিয়ে যাবে। তো এটা ছিল ওর জন্য। তো ব্যাপারটা এটাই যে সবসময় আমাদেরকে ট্রাই করতে হবে, আমরা যে অপরচুনিটিটা পাচ্ছি ওই অপরচুনিটিটা আমরা কতটা বেশি নিতে পারি। সিমেন্স স্কলারশিপ যেটা আমি পেয়েছিলাম, সিমেন্স কোম্পানির নাম শুনেছিস তোরা? হোপফুলি কেউ কেউ শুনে থাকবি। হ্যাঁ, হ্যাঁ স্যার। আমাদের বাড়ির কাছেই। তোদের আমার বাড়ির কাছেই সিমেন্স। কলকাতা সিমেন্স না, বাট কোম্পানিটা এখন আর চলে না অতটা, মানে এই ব্রাঞ্চটা চলে না, কোম্পানিটা চলে না, নয় সরি মাই ফল্ট, এই ব্রাঞ্চটা চলে না। তো তোর বাড়ির কাছে আমি গেছিলাম পরীক্ষা দিতে সিমেন্স স্কলারশিপের জন্য। তো সেই টাইমটাতেও আমার মনে হয়েছিল যে পারবো কি পারবো না, বাট হোপফুলি ইন্টারভিউ ওয়াজ গুড, সিমেন্সও পেলাম। তো ওখানে গিয়ে অনেক কিছু শিখেছি। মেন ব্যাপারটা এটাই, ইফ ইউ আর লাইক, কিভাবে বোঝাবো, ইফ ইউ আর গেটিং সাম অপরচুনিটি, ট্রাই টু ইউজ ইট। তা তুই ভাব না, যেমন তোরা এখন সুযোগ পাচ্ছিস তোদের স্যারের জন্য বা স্যারেদের জন্য, তোরা সুযোগ পাচ্ছিস ইন্টারাক্ট করার কাদের সাথে, যারা বিজনেস লেভেলে কাজ করছে, রাইট? হ্যাঁ স্যার। তো এখানে অনেক রকম স্টুডেন্ট আছে, ইভেন যদি আমরাও বলি, যখন আমি 9-10-এ ছিলাম, আমি কোনো ইঞ্জিনিয়ার সাথে বা যারা এই লেভেলের কাজ করছে যেখানে তোরা যেতে চাস, তার থেকেও অনেক 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 বেশি আগে যেতে পারি, সেটা বড় প্রশ্ন নয়, বাট সিমিলার জায়গায় তোরাও যাবি, যারা ভেবেছিস ইঞ্জিনিয়ারিং পড়বো। তোরা চান্স পাচ্ছিস অ্যাটলিস্ট ইন্টারাক্ট করার, কিছু জানার, যদি তোদের মধ্যে কোশ্চেন থাকে কিভাবে এগাতে হয়। এরকম অনেক স্টুডেন্ট হয়তো আছে যারা এই চান্সটা পাচ্ছে না, রাইট? সো ইয়েস স্যার। তো আমি এটাই বলবো, যখন তোরা কোনো অপরচুনিটি পাচ্ছিস, ইটস নট লাইক দ্যাট তোরা খেলাধুলা সব বন্ধ করে দিবি, দিনে 20 ঘন্টা কম্পিউটার নিয়ে বসে থাকবি, সবসময় কোড করার চেষ্টা করবি, এই ব্যাপারগুলো নয়। বাট ট্রাই দ্যাট যখন তোরা যে সুযোগটা পাচ্ছিস ওই সুযোগটা প্রপার নেওয়ার, এবং যে জায়গাটাই তোরা আছিস ওটাকে রেসপেক্ট করার, গডের কাছে, ঠাকুরের কাছে থ্যাঙ্কফুল থাকার ওটার জন্য যে তোরা এই প্লেসটা পেয়েছিস। কারণ সত্যিকারেই অনেক মানুষ আছে তার চারপাশে, like who are craving for that where you are in, right? So ইয়েস স্যার। and then I started from C, তারপর C++, জাভা, পাইথন যে ল্যাঙ্গুয়েজ গুলো হয়, আর ওয়েবের দিকে সেকেন্ড ইয়ার থেকে আমি HTML CSS ওয়েব ডিজাইনিংটা শুরু করি। তো HTML CSS যদি জানিস তাহলে জানিস এটা ওয়েব ডিজাইনিং এর পার্টে পড়ে, ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে নয়, রাইট? কারণ তুই যদি একটা পেজ বানাস যেটা HTML এবং CSS এর তৈরি, আমি যদি ওটা কোনো ইনপুট দেওয়ার চেষ্টা করি, তাহলে কি ইনপুট নিতে পারবো? কেউ করে দেখেছিস কখনো? তোরা ফর্ম বানিয়েছিস HTML, কে কে ফর্ম বানিয়েছে?
হাত তুলতে পারিস, হ্যাঁ স্যার এটা বানিয়েছি। অনলাইন ক্লাস নয়, তো আনমিউট করে বলতে পারিস। হ্যাঁ স্যার আমি বানিয়েছি। প্রীতম তুই বানিয়েছিস, ঠিক? তো তোর ফর্মটায় হ্যাঁ স্যার। আমি যদি কিছু নাম এন্ট্রি করি আমার দিয়ে, যদি আমি এন্টার করি, এন্টার বাটন তো পড়েছিস নিশ্চয়ই এইচটিএমএল, কারণ তুই ফর্ম বানিয়েছিস। হ্যাঁ যদি হ্যাঁ আমি সাবমিট করি হ্যাঁ তাহলে কোথায় গেল ভ্যালু গুলো? তোর কাছে হ্যাঁ যাবে? সাবমিট। হ্যাঁ স্যার হবে না ওটা। না তোর স্যার। কাছে যাবে কি যাবে না? আমি বলছি তুই একটা ফর্ম বানিয়েছিস, আমি সাবমিট করলাম, তুই ভ্যালুটা পাবি কি পাবি না? আমার না স্যার পাবো পাবি না। না। কেন পাবি না? কারণ এইচটিএমএল হুম। সিএসএস হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড মানে বাংলা ভাষায় যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু ইউজার যে ভ্যালুটা এন্টার করলো ওই ভ্যালুটাও কোথাও গিয়ে কি বলবো হ্যান্ডেল করার দরকার হবে। ভ্যালুটা প্রসেসিং, যদি আমি একটা প্লাস, যারা সি করেছিস বা এইচটিএমএল, আমি 5+3 যোগ করবো, তাই তো? এটা বানানোর জন্য আমি কি বানাবো? দুটো বক্স, যেটা 5 নিবে, 3 নিবে, সরি 3টে বক্স, একটা প্লাস নিবে। কিন্তু রেজাল্টটা তো আমাকে কমপ্লিট করতে হবে, দিয়ে ইউজারকে প্রোভাইড করতে হবে, তাই তো? ইন আ ভেরি সিম্পলার এক্সাম্পল, হ্যাঁ কি না? সেই Yes, জিনিসের sir. জন্য হ্যাঁ, ব্যাকএন্ড দরকার হয়। তো সেকেন্ড ইয়ার স্টার্টিং থেকে আমি এই ফ্রন্ট এন্ডটা শেখা শুরু করলাম। এন্ড তোদেরকে একটা জিনিস দেখাচ্ছিও, তাহলে যখন এইচটিএমএল সিএসএস নিয়ে কথা হচ্ছে, তারপর আমি আসছি ওই ব্যাপারটায়। আমাকে জাস্ট স্ক্রিনটা শেয়ার করতে চাই। গুগল মিট। স্যার হ্যাঁ হ্যাঁ, ব্যাকএন্ড আর পিএইচপি কি একই? ব্যাকএন্ড আর Backend আর পিএইচপি এক PHP নয়, ব্যাকএন্ড পিএইচপি তেও ডেভেলপ করা যায়। ব্যাপারটা বুঝতে পারছিস? ব্যাকএন্ড যদি তুই একটা জিনিস ডেভেলপ করবি, পিএইচপি ইজ এ ল্যাঙ্গুয়েজ। তোরা কি কেউ নোট জেএস এর কথা শুনেছিস? জাস্ট শুনেছিস, কারণ তোরা অলরেডি। তো পিএইচপি যেটা একটা ল্যাঙ্গুয়েজ, নোট জেএস একটা ফ্রেমওয়ার্ক। নোট জেএস এও আমি ব্যাকএন্ড ডেভেলপ করতে পারি। তোরা জাভাস্ক্রিপ্ট সবে সবে শিখবি করছিস, হয়তো এবার শিখবি না, তো জাভাস্ক্রিপ্টেও তুই ব্যাকএন্ড ডেভেলপ করতে পারিস। হ্যাঁ স্যার। So PHP is one of the main language. Like most of the pages, even Facebook ও আগে PHP তেই ছিল, ফর্মালি ওরা শিফট করছে অন্য কিছুতে। তো PHP টা একটা অনেক স্ট্রং ল্যাঙ্গুয়েজ, যেটা ইউজ করে তুই ব্যাকএন্ড ডেভেলপ করতে পারবি। আমি তোদেরকে একটা জিনিস বলছি, আমাকে জাস্ট শেয়ার করতে দে, আমি তোদেরকে তাহলে এইচটিএমএল এর কিছু দেখাই, আমি তারপর বাকি পার্টটাই আসছি। আমি স্যারকে একটু জিজ্ঞেস করে নিচ্ছি আমার কাছে কতক্ষণ টাইম আছে স্যার। হ্যাঁ, আপনি করেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জাস্ট আমার যদি বাই চান্স এরিয়া জাস্ট 15 মিনিটস আগে একবার বলে দিবেন যদি। 9:30 9:45 করান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আমি ওদের জিজ্ঞেস করছি, কোনো অসুবিধা নেই, আপনি করেন। ওকে, জাস্ট টাইমটা জেনে নিলাম একবার, সুবিধা হয়। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি তোরা বলবি, মানে তোরা কি নিজেদেরকে দেখতে পাচ্ছিস? অনেক কিছু নোটিফিকেশন আসবে, ওগুলোকে তুই ইগনোর করতে পারিস। তোরা কি নিজেদেরকে দেখতে পাচ্ছিস? না স্যার, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আমার স্ক্রিনে তোরা নেই? হ্যাঁ স্যার দেখতে দেখা পাচ্ছি। স্ক্রিন প্রেজেন্ট দাঁড়া এক সেকেন্ড। তো আমি দেখাচ্ছি তোদেরকে একটা জিনিস। যখন আমি সেকেন্ড ইয়ারে উঠেছিলাম, তোরা কেউ বিবিসি ওয়েবসাইটের নাম শুনেছিস? হ্যালো, না স্যার। আমি জাস্ট দেখছি এটা আছে নাকি। ইন্টারনেট। ওকে দাঁড়া, বিবিসিটায় ঘুরে আসছি, প্রথমে তোকে বিবিসি ওয়েবসাইটটা দেখাচ্ছি। নর্মালি বিবিসি ওয়েবসাইট হয় এরকম। এটা জাস্ট একটা খবরের, যেমন টেলিগ্রাম তেমন বিবিসি। তো যখন আমি সেকেন্ড ইয়ারে ছিলাম, তো আমি প্রথম এইচটিএমএল এন্ড সিএসএস শিখছিলাম। তো ফার্স্ট আমি যেটা ডেভেলপ করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট, জাস্ট ফ্রন্ট এন্ডটা। তো জাস্ট এই জিনিসটাই তৈরি করেছিলাম। আমি তোদেরকে ব্যাক এন্ডটা দেখাচ্ছি, কারণ আমি ইন্টারনেট ও পেজ। আচ্ছা একটা জিনিস বল, তাহলে তোরা তো এইচটিএমএল শিখছিস তাই তো? এইচটিএমএল এর তোরা কোডটা যদি নোটপ্যাডে লিখিস, কি করে রান হবে?
তারপর আমি এটা আসছি। স্যার শেষে ডট এইচটিএমএল HTML এক্সটেনশনটা দিতে হবে। দিয়ে দিয়ে রান হবে তাই তো, ডবল ক্লিক করলে? স্যার ডট স্যার তারপর এইচটিএমএল ওটা সেভ দিয়ে করলে, করে হ্যাঁ সেভ করলে হ্যাঁ ওটা মানে ক্রোম বা ইন্টারনেট এক্সপ্লোরার বা ব্রাউজার হিসেবে সেভ হবে, তারপর ওই ব্রাউজার বা ক্রোমটাকে ক্লিক করলে আপনার ওটা রান হবে। এবার আমার নেক্সট কোশ্চেন হচ্ছে আমাকে বল, যদি আমার ইন্টারনেট কানেকশন অফ থাকে, ঠিক আছে, আর আমি যদি ওটা ব্রাউজারে রান করি, চলবে কি চলবে না? জাস্ট ইয়েস অর নো। হ্যাঁ স্যার চলবে। কি হ্যাঁ করে স্যার চলবে ভাই ইন্টারনেটে চালাচ্ছে? স্যার, কারণ ওটা আপনার কম্পিউটার থেকে ওটা রান হচ্ছে, না, আমি মানে ওই ফাইলগুলো আপনার কম্পিউটারে আছে। মানে ইন্টারনেটে পাবলিশ করা করে মানে গেট পে করতে হয় এবং মানে অনেক ঝামেলা আছে, তারপরে হবে। কিন্তু আপাতত তো ওটা আপনার মানে কম্পিউটারের মধ্যেই জিনিসটা রয়েছে এবং কম্পিউটারই ওটা রান করছে। কারণ যখন আমরা কোনো কিছু ক্রোমে এমনিও খুলি বা অন্য কোনো ব্রাউজারে খুলি, ওটা লোকাল হোস্টে থাকে, বা আমি বলতে পারি লোকাল মেশিনে আছে, তাই তো? হোস্ট, হ্যালো, ওটা তোর মেশিনেই আছে, জাস্ট ওটাকে রান করছে। যেমন আমরা কোনো পিডিএফ খুলি, পিডিএফ খুলে কি নেট লাগে? লাগে না। কিন্তু তুই যখন ডিজাইন করে নিবি তখন ওটা তোকে কোনো একটা সার্ভারে ডিপ্লয়েড করতে হবে, তাই তো? যারা বললি অনেক ঝামেলা, বলতে এই ঝামেলাটাই তো, না আরো কিছু ঝামেলা আছে? না না, ওটার কথাই বলছি। হ্যাঁ স্যার। হুম। তো আমি আগেই বলেছি যে এটা আমি সেকেন্ড ইয়ারে তৈরি করেছি, তো সবটা নেই এখানে বলতে গেলে, কিছুটা জিনিস আছে। দেখ, এটা হচ্ছে বিবিসি ওয়েবসাইট, ঠিক আছে? তখন নিশ্চয়ই ট্রাম্পের খবর থাকেনি, তাই তো? তখন এরকম কিছু একটা নিউজ ছিল। আর এটা হচ্ছে আমার, যেটা আমি তৈরি করেছিলাম, আর এটা হচ্ছে অরিজিনাল। তোরা নিশ্চয়ই সিএসএস এ পড়েছিস, প্যাডিং কি, মার্জিং কি, পড়েছিস তো? সরি স্যার। মাই ফল্ট। এইচটিএমএল এ পড়েছিস যে মার্জিন কি, সিএসএস বা এইচটিএমএল যাই বলতে পারিস, দুটোতেই আছে। সিএসএস স্টাইলিং এর জন্য ইউজ পড়েছিস। তো আমার ক্ষেত্রে আমি যেহেতু এটা অনেক কষ্ট খুঁজে পেয়েছি, আমার মনে হয় এখানে কিছু মার্জিং এর প্রবলেম হয়েছে, যেটা তোরা দেখতে পাচ্ছিস যে বিবিসির এই সাইডে লাল জায়গাটা, হ্যাঁ না, প্লাস এখানে ফাইন্ড লোকাল নিউজের এ পাশে লাল জায়গাটা। তো এটা আমি তখন তৈরি করেছিলাম। তো আমি তোদেরকে কেন এটা আগে দেখালাম, তারপর আমার কথাটা বলবো। ভাব, ভাব আমি তোকে একটা জিনিস বলছি, ভাব আমি তোকে বললাম যে একটা ড্রয়িং করে দেখা, ঠিক আছে? এটা বেশি ইজি না এটা চ্যালেঞ্জিং, না আমি যদি তোকে প্রপার একটা ড্রয়িং দিই তারপর বলি আমার এই এই ড্রয়িংটাই চাই তোকে করতে হবে, কোনটা বেশি চ্যালেঞ্জিং? সেকেন্ড এরটা। সেকেন্ড ডেটটা। আমরা সবাই জানি যে এইচটিএমএল এ কোনো চ্যালেঞ্জ নেই, তাই তো? মানে কোনো চ্যালেঞ্জ নেই, কারণ আমরা এরর এরর আসছে না, না আমি যাই লিখি হাই হ্যালো, আমি যেমনই ইচ্ছা ফর্ম তৈরি করি, কোনোটাতে আমরা কোনো এরর পাচ্ছি না। এর মানে এই নয় দ্যাট এইচটিএমএল ইজ আ ভেরি বেসিক অ্যান্ড ইজি ল্যাঙ্গুয়েজ। আমাদেরকে তাই কিভাবে ট্রাই করতে হবে, নর্মাল কোনো একটা ফর্ম, তোদের স্কুলের ফর্ম কোনো, কিংবা যে কোনো কিছু তুই দেখছিস কোনো ফর্ম, গুগল ফর্মও তোরা দেখেছিস না? কে কে গুগল ফর্ম কোনোদিন ফিল আপ করেছে, এরকম কে আছে? I even did not know the name of Google হ্যাঁ from স্যার when I am in class 9. When I was in class 9, হ্যাঁ but স্যার তোরা তো করেছি। শুনেছিস না? সে ফর্ম বানিয়েওছি। গুগল ফর্ম বানিয়েছিস? গুগল ফর্মে মানে যাতে বাকিরা ফিল আপ করতে হয় সেই ফরম্যাটটা বানিয়েছি। হ্যাঁ, এটা গুগল ফর্মে বানিয়েছিস। হুম। তো গুগল ফর্মে যেটা বানিয়েছিস ওটা বানাতে গেলে তোর নিশ্চয়ই টেকনিক্যাল নলেজ লাগছে না। তো কখনো ট্রাই কর যে ওই জিনিসটা আমি এইচটিএমএল এ নিজে বানাতে পারি নাকি। ব্যাপারটা বুঝতে পারছিস? যেমন আমি তোকে বলছি, আমি যদি তোকে বলি একটা ওয়েবসাইটের নিউজ বানা, ওটা তো চ্যালেঞ্জিং হবে না। কিন্তু এখানে যেভাবে লোগোটা আছে, এখানে যেভাবে ওয়ার্ক লাইফ ট্রাভেল ফিউচার কালচার মোর, এখানে যে ডিজাইনিংটা আছে, ওই ডিজাইনিংটাই আমি যখন এখানে করবো ওটা আমার জন্য চ্যালেঞ্জিং হবে, হ্যাঁ কি না? কারণ তুই ড্রয়িংও করছিস না, তোকে কোন ডিভিশনটায় কত বেশি গ্যাপ হবে, কোনটার ক্লাসে কি আসবে, এটার জন্য তোকে অনেক বেশি নলেজ লাগবে, তাই তো? নলেজ ইন দ্য সেন্স প্র্যাকটিস, প্লিজ ডোন্ট মিস্টেক নলেজ। আমি এই কারণেই বলছি কারণ প্র্যাকটিস, সবকিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, সেটা ম্যাথ হোক, সেটা তুই কোডিং শিখছিস কোডিং হোক,
বা HTML CSS হোক, তো আমি জাস্ট এটাই বললাম দ্যাট প্র্যাকটিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। মানে আমি তোকে এখন বলছি, তুই যদি, আমি এটা বানিয়েছিলাম কতটা টাইমে যাই না, বাট তুই যদি এখন আমাকে বলিস সেম জিনিসটা বানাতে, আমি পারবো, বাট এটা আমার অনেক বেশি টাইম নেবে। এবার আমি তোদেরকে এটার কোডটা দেখাচ্ছি, তারপর তোদেরকে জিজ্ঞেস করবো আমি এখান থেকে কোশ্চেন, কারণ তোরা জানিস। তো ফার্স্টে HTML এ থাকে হেড, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরে তোরা হয়তো জানিস যে সিএসএস আমরা ডিজাইনিং মধ্যেও করতে পারি, সিএসএস আমরা HTML এর মানে একই পেজেও করতে পারি, সিএসএস আমি ডিজাইনিং আলাদা পেজেও করতে পারি, তাই? ইনলাইন সিএসএস এগুলো শুনেছিস নিশ্চয়ই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এখানে আমি ডিজাইনটা করেছি আমার পেজেই, কিন্তু আগে HTML কোডটার থেকে আলাদা। তো এটা দেখতেই পাচ্ছিস তোরা, এখানে কিছু ক্লাসেস আর আইডি ইউজ করা আছে, তাই তো? হ্যাঁ কি না? তোরা কি জানিস আদৌ ক্লাস ক্লাস হ্যাঁ আর স্যার। আইডি কি জানিস? হ্যাঁ স্যার। তাহলে বল আইডি। একটা ভাব, একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ মিন্স প্যারাগ্রাফ ট্যাগ, তার মধ্যে ক্লাস না আইডি কোনটা একটাই হতে পারে? স্যার আইডি একটাই হতে পারে। আর ক্লাস? ক্লাস অনেকগুলো হতে পারে, মানে ধরুন 2-3টে পিডিএফ আছে, সেটাতে আমরা ক্লাস হুম। ব্যবহার করবো। আর ক্লাস কিভাবে বোঝা যায়, ডট না হ্যাশ? স্যার হ্যাশ দিয়ে। শিওর? হ্যাঁ স্যার। আর কে কে বলবে ক্লাস হ্যাশ নাকি? বল ডট না হ্যাশ ক্লাস, এটা এটা তো অনেক সহজ কোশ্চেন ধরলাম, আমি ওই জন্য ওয়েট করছি তোদের জন্য। হ্যালো, কেউ? যে তোরা HTML পড়ছিস রাইট, তো তোদের রিপ্লাই করতে পারিস, আমি ঠিক ভুল কিছু বলিনি। আইডি সিলেক্টর আর ক্লাস সিলেক্টরের মধ্যে যদি আমি হ্যাশ লিখি, এটা আইডি না, সরি, যদি আমি হ্যাশ লিখি তাহলে এটা আইডি না ক্লাস? আইডি। তাহলে ডট ক্লাস, তাই তো? নর্মালি জানলে বলতে পারিস, মানে নো নিড টু লাইক গুগল সার্চ, তাহলে আমিও সার্চ করে বলে দিতে পারি তোদেরকে, তোদের সুবিধা হবে। আমি জাস্ট জিজ্ঞেস করছি এই কারণে, দেখ এই কনসেপ্ট গুলো সবাই ভুলে, এমন নয় যে আমি আজকে বলছি কালকে ভুলবো না, জাস্ট এই কারণেই জিজ্ঞেস করছি, তোরা ঠিক জানিস নাকি, নইলে পেজটা তো বুঝতে পারবি না। না, তোরা যদি আইডিটাকে ক্লাস ভাবিস আর ক্লাসটাকে আইডি ভাবিস, তাহলেই তো সব উল্টো হয়ে গেল। তো দেখ, এটা হচ্ছে টপ বার সেকশন। হ্যালো, এটা হচ্ছে টপ বার সেকশন। উইথ মানে তোরা জানিস উইথ কি বলতে জানিস যদি? স্যার পাশাপাশি কতটা গ্যাপ হবে আর কি। হ্যাঁ, মাথাটা উইথ আর লম্বাটা হাইট, তাই তো? মার্জিন 0, অটো হ্যাঁ মানে স্যার। তোকে লেফট রাইট বটম অ্যান্ড টপ আলাদা করে ডিভাইড করতে হচ্ছে না, অটো মানে, আর বা তুই লেফট রাইট বটম টপ আলাদাভাবে ডিভাইড করতে পারিস। আর যারা যারা ওয়েব ডেভেলপ মানে ওয়েব ডিজাইনিং এ কাজ করেছে কিংবা বা কিছুদিনের জন্য করেছে, তাদের কাছে, আচ্ছা পুরো স্ক্রিনটা প্রেজেন্টেবল না? পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? নো স্যার। তাহলে কতটা দেখতে হ্যাঁ পাচ্ছিস? কেউ কি কালার জিলার আইকনটা দেখতে হ্যাঁ পাচ্ছে? স্যার, পুরোটাই দেখতে পাচ্ছি। কেউ কি কালার জিলার আইকনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ তো স্যার। এই আইকনটা মেনলি ইউজ হয় কালার পিক করার জন্য, বুঝতে পেরেছিস? যারা এখন HTML এ করছিস, তারা সব সময় একটা কালার জিলা ক্রোম এক্সটেনশন আছে, ওটা ডাউনলোড করে রাখে, তোদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। কারণ আমি বলছি, ভাব আজকে এই কালারটা তুই জানিস রেড, রাইট? ভাব তুই একটা জাস্ট কি বলবো ওটাকে, কোন একটা ওয়েব পেজ সেম জিনিস তৈরি করার চেষ্টা করছিস, এইটা জানিস রেড, বাট এই কালারটা হয়তো প্রপার রেড নয়, হ্যাঁ না? বাট এই দেওয়ালের কালারটা কি কালার তুই তো জানবি না। তো কালার আমরা HTML এ কালার কোড আর কালার নেম
যে কোনো কিছু দিয়ে ডিফাইন করতে পারি। ব্যাপারটা বোঝা গেছে? Yes, sir. যেমন এখানে আমার প্রত্যেকটা কালারের ক্ষেত্রেই দেখবি, যদি আমি কোথাও খুঁজে পাই তাদের তোরকে দেখাচ্ছি। দেখ E4 হ্যাজ E4 এইটা হচ্ছে কালার কোড। এই কোডটা কোন একটা কালারের। মার্জিন আমি ওখানে তোকে আগেই বললাম অটো ইউজ করেছিলাম, এখানে 5px 0 5px 5px ইউজ করেছি। তো আমি মেন যেটা করি, মানে অনেকের অনেক চয়েস থাকে, বা তখন যেটা করতাম সেটা হচ্ছে আমি ডিজাইনিংটাকে যদি আমার মনে হতো আমি একটা পেজেই রাখবো, কারণ সার্ভারে ওটা আপলোড করার ক্ষেত্রে ইজি হতো, তো আমি ওটা আলাদা করে স্টাইল ট্যাগের মধ্যে রাখতাম, তাই তো? এটাই তো এইচটিএমএল ইনলাইন করতে গেলে, এইচটিএমএল যদি আমার পেজের মধ্যে থাকে তাহলে স্টাইলে রাখতে হয়। এবং তারপর মেন যে ফর্ম আমার বা সবকিছু সেটা আমি রাখতাম আলাদাভাবে। যেমন দেখ ডিভ ক্লাস ইকুয়াল টু টপার সেকশন টপার মেনু। এবার আমি তোদেরকে টপার সেকশনটা দেখাচ্ছি যদি খুঁজে পাই। টপার দেখ, টপবার সেকশন, সরি নট টপার, টপবার সেকশন। তেমন টপবার মেনু বলেও আছে, তাই তো? তার মানে ক্লাস আমরা দুটো নিচ্ছি, তিনটাও নিতে পারি, চারটাও নিতে পারি, পাঁচটাও নিতে পারি, কিন্তু আইডি আমরা সবসময় একটা নিতে পারি। ঠিক? বুঝতে পেরেছিস তোরা? হ্যাঁ স্যার। আর তোদেরকে যদি আমাকে বলতে হয় যেটা ব্যাক এন্ডে এটা কিভাবে কাজ করে, তাহলে তোদের জন্য আমি একটা জিনিস তৈরি করে রেখেছি। টাইম তো কম, তাই আমি শর্টে দেখানোর চেষ্টা করছি। এটার ব্যাক এন্ডটা পুরোটা জাভায় করা আছে, যেমন আমি তোকে বললাম পিএইচপি ও করতে পারিস, নোড জেএস ও করতে পারিস, জাভা স্প্রিং ও ব্যাক এন্ডের জন্য ইউজ হয়, কিন্তু ফ্রন্ট এন্ডটা এইচটিএমএল এর করা আছে। কারণ ও যখন ফর্ম তৈরি করছে ওই ফর্মটা ইনপুট নিচ্ছিল না, কারণ ওটা শুধু ফ্রন্ট এন্ডের ছিল। কিন্তু আমি যদি এইটাকে অন করি, আমি যদি আমার স্ক্রিনটা ভিজিবল, হ্যালো, হ্যাঁ Yes, স্যার। sir. আমি যদি এটাকে রান করি, ল্যাপটপটা স্লো হচ্ছে মনে হয়, জাস্ট রান হতে দে, আমি তোদেরকে জাস্ট দেখাচ্ছি যে এই জিনিসটাই কিভাবে ব্যাকএন্ডে থাকে। আমার এখানে হোস্টটা লোকাল লোকাল হোস্ট, কিন্তু আমি ইউজ করছি সার্ভারটার নাম টমক্যাট। এগুলো তুই পরে তোরা এগুলো শিখতে পারবি। আমি সার্ভার দিয়েই চালাচ্ছি, কিন্তু সার্ভারটা আমার মেশিনে আছে। তো আমি লোকাল হোস্ট খুললাম। এটাও জাস্ট একটা ছোট, এটাকে আমি বলতে পারি ওয়েবসাইট। ওয়েবসাইট আমরা কখন বলবো? যেখানে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটোই আছে। আমি যদি এখন তোকে জিজ্ঞেস করি যে তোরা কি শিখেছিস, ওয়েব ডেভেলপমেন্ট নয়, তোরা শিখছিস আপাতত ওয়েব ডিজাইনিং, রাইট? কারণ Yes, sir. কারণ ডেভেলপমেন্টের আন্ডারে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটোই আছে। ভাব এখানে তোরা কি ইউজ করবি, কোনো একটা নাম তোরা দিতে পারিস। কেউ নাম বলতে চায় নিজের, যার পলিসির দরকার আছে? এটা একটা পলিসির ওয়েবসাইট বানিয়েছিলাম, বল কি লিখবো? কেউ বলতে চায়? Shomu Das. তো আমি ইউজার নেম দিলাম সৌম্য, পাসওয়ার্ডটা আমি তো সবাইকে বলে দিলাম, সবাই কিন্তু নিয়ে নিতে পারবে, তুই যাই পলিসি কিনবি বা চেঞ্জ করতে পারবে। ফার্স্ট নেম আমি লিখছি সৌম্য, মিডিল নেম আমি ছেড়ে দিচ্ছি, লিখছি দাস। ইমেল, ইমেল না হয় আমি দিচ্ছি সৌম্য দাস আমি জানি না এটা ঠিক কি ভুল। তারপর এটা ফোন নাম্বার, দেখ আমি যদি দুটো অক্ষর দিই, ঠিক আছে, তাহলে কি ফোন নাম্বারটা নেওয়া উচিত, হ্যাঁ কি না? আমি জাস্ট তোকে এই জন্য বলছি কারণ এই জিনিসটা ফ্রন্ট এন্ড, আর তোদেরকে কি কি ব্যাপার খেয়াল রাখা উচিত। ঠিক আছে, তোদের দুটোই দিই। কি লেখা আছে? প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্টেড ফরম্যাট। বুঝতে পারলি ব্যাপারটা? তো সবসময় এই ছোট ছোট জিনিসগুলোর কেয়ার রাখ। ইমেল অ্যাড্রেস জিমেল হোক, রেডিফ মেল হোক, কগনিজেন্টের ইমেল হোক, যাই হোক, নিশ্চয়ই @অফ দিতে হবে। আমি আমার নাম্বারটাই লিখলাম, @অফ দিতে হবে। আমি যদি এটা সাবমিট করার চেষ্টা করি, দেখ প্লিজ ইনক্লুড @অফ ইন দ্য ইমেল অ্যাড্রেস। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, কেন দেখাচ্ছি?
যদিও আমি 2-3 জনের থেকে রিপ্লাই পাচ্ছি, বাকিদের থেকে পাচ্ছি না, অন্তত যারা রিপ্লাই করছে তারা কেউ বলতে চায়? হ্যালো? আচ্ছা, কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে জাস্ট, দেখ আমি একটা কথা বলছি, আমি চাইলে নাম ধরেও তোদেরকে ডাকতে পারি, বাট আমি এটা চাইছি না। আমি চাইছি তোরা নর্মালি ইন্টারেক্ট কর। তো প্রীতম অনেকক্ষণ থেকে রিপ্লাই দিচ্ছে, আরো অনেকে রিপ্লাই দিচ্ছে, আমি 2-3টা নাম নিতে পারি, বাট বাকিরা কেউ রিপ্লাই করছে না। লাইক ইফ ইউ আর নট ইন্টারেস্টেড ইউ ক্যান লিভ, নো ইস্যু অ্যান্ড দ্যাট, বাট ইফ ইউ আর নট রিপ্লাইং টু মি, এবং আমি কন্টিনিউয়াসলি কিছু একটা বলে যাচ্ছি, সো ইট বেসিক্যালি ডিমোটিভেটস মি, নাথিং এলস। তো ওটা আমাকে ডিমোটিভেট করছে জাস্ট। তো সৌম্যর সাথে কথা হচ্ছিল, তাই তো? তো আমি যদি এখন সৌম্যর লগ ইন করি এখানে, তাহলে দেখ আমি লগ ইন করতে পারবো। কেন পারলাম আমি লগ ইন করতে? এটা একটা পলিসি ক্রিয়েটের ওয়েবসাইট, এখানে তুই নিজের পলিসি কিনতে পারবি, Yes, sir. যে কোনো কিছুর তোর নাম হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হতে পারে, হুম। তুই পলিসি এডিট করতে পারবি, নমিনি, হ্যাঁ। এভরিথিং। হুম। আর তুই চাইলে নিজের ইউজার প্রোফাইলও দেখতে পারিস, অ্যাজ ওয়েল অ্যাজ ইউজার ডিলিটও করতে পারিস, লগ আউট। ওকে। বা তুই তোর প্রোফাইলও দেখতে পারিস, তুই লগ আউট একবার করতে পারিস, আবার তুই, আমি যদি অন্য কিছু দিই তোর পাসওয়ার্ড, তাহলে কি আমি লগ ইন করতে পারবো? পারবো না। না, না। এই জিনিসগুলোকে আমাদেরকে কেয়ারে রাখতে হবে। এবার আমি তোদেরকে জাস্ট পেজ গুলো দেখাচ্ছি, কারণ আমি জানি ব্যাক এন্ডটা তোরা পরে পরে শিখবি, অনেক বেটার করবি, কিন্তু এখন যেহেতু তোরা ফ্রন্ট এন্ডটা শিখছিস, দেখ রেজিস্টার ইউজার পেজ, এটা পেজটা দেখা যাচ্ছে? এটা কি নো স্যার। এখন? হ্যাঁ স্যার। Yes, sir. দেখ এইখানটা, এটা কিন্তু একটা সিম্পল ফর্ম, তাই তো? আর কিছু আছে? নো। কিন্তু যখন আমি ফর্মটা তৈরি করবো, ফর্মে তোরা জানিস ডিভিশন থাক, ডিভিশনও নিতে পারিস হ্যাঁ। ফর্ম। এবার তোরা দেখ, প্যাটার্ন আমি একটা দিয়ে রেখেছিলাম কম, কারণ মোবাইল নাম্বার দুটোও হতে পারে না, তিনটাও হতে পারে না, হ্যাঁ না, কিভাবে শুরু হতে পারে। বাট ইমেলের ক্ষেত্রে আমি খুঁজে পাবো কিনা দেখছি, ইউজার নেম, পাসওয়ার্ড, কেউ ইমেল দেখতে পাচ্ছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। ইমেল লেভেল হচ্ছে ইমেল, ইনপুট নেম ইকুয়াল টু ইমেল, আর টাইপ ইকুয়াল টু ইমেল। আমি তোদেরকে বলে রাখছি, ফার্স্টলি যেটা HTML5, এখন আমরা HTML5 আমরা ইউজ করি, আমি কনফিউজ তাই জিজ্ঞেস করছি। CSS3 HTML5, রাইট? ইয়েস। আই মে বি রং। আমার কি সার্চ করা উচিত, না তোরা শিওর? আমার যতদূর মনে হয় আমরা HTML5 ইউজ করি। তো এইটার ক্ষেত্রে একটা টাইপ আলাদা করে আছে, এটা হয়তো তোরা খেয়াল করিসনি, জাস্ট আমি বলে দিলাম। তুই যদি লিখিস টাইপ ইকুয়াল টু ইমেল, ব্যাপারটা বুঝতে পারছিস? হ্যাঁ। তুই যদি লিখিস টাইপ ইকুয়াল টু ইমেল, তাহলে তোকে কোনো প্যাটার্ন নিজে থেকে তৈরি করার জন্য দায়িত্ব নিতে হবে না। তুই নর্মালি এখানে @অফ লিখতে পারিস। ব্যাপারটা বুঝতে পারা গেছে? মানে @অফ প্যাটার্ন তৈরি করার দরকার নেই। তুই যদি লিখিস টাইপ ইকুয়াল টু ইমেল, তাহলে ইমেল। আর এখানে রিকোয়ার্ড কেন লেখা আছে? কারণ তুই যদি ইমেল না দিস, তাহলে তুই লগ ইন করতে পারবি না। তাহলে আবার একটা কথা ভাব, আমরা যদি মিডিল নেমে রিকোয়ার্ড দিই, তাহলে কি হবে? আমি যদি জাস্ট এখানে অ্যাড করি রিকোয়ার্ড ওয়ার্ডটা, তাহলে কি হবে? নিমান? তাহলে মিডিল নেমটাও চাইবে, মানে হ্যাঁ, required মিডিল দিতে মানে যাদের মিডিল নেম নেই, তারা কেউ আমার কোম্পানিতে পলিসি কিনতে পারবে না, সহজ কথা। কারণ রেজিস্টারই তো করতে পারবে না, না? তো এই হ্যাঁ। জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে, যে কোনটা আমি রিকোয়ার্ড ইউজ করব, কোনটা আমার সত্যিকারের দরকার। এবার তুই ফার্স্ট নেম লাস্ট নেম কিছুই রাখলি না, একটা ইউজার লগ ইন করে বেরিয়ে গেল, তাহলে তুই কি ইউজারটাকে ট্র্যাক করতে পারবি? পারবি না। না। কেউ একটা ইউজার ভুল করে 9টা ডিজিটের ফোন নাম্বার দিয়ে দিল, তুই কি কখনো ইউজারটাকে কল ব্যাক করতে পারবি কোনো নো, দরকারে? নো। পারবি না। তো বেসিক জিনিসগুলো মাথায় ভাব, যত অ্যানালাইজ করবি, যত প্র্যাকটিস করবি, তত এই জিনিসগুলো মাথায় আসবে। তো এটা গেল আমাদের HTML CSS স্টাইলিং। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারে, অলওয়েজ ওয়েলকাম। এবার আমি যেটা বললাম, তো আমি সেকেন্ড ইয়ারে এরকম HTML শিখতাম,
এবার কেন আজকের টপিকটার নাম ছিল রিভলিউশনারি জার্নি? দেখ, তোদেরকে বলে রাখি, কেউ কি জাস্ট জাস্ট মানে না জানার কথা, তা আমি জিজ্ঞেস করছি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই কথাটা তো সবাই শুনেছে, মানে জাস্ট অ্যাজ আ ওয়ার্ড। হ্যাঁ স্যার শুনেছি। এটা কত হ্যাঁ, নম্বর স্যার। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে? আমি গেস 1 2 3 4 চারটে অপশন। এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি এলো? স্টিম ইঞ্জিন, নাম শুনেছিস তোরা হিস্ট্রিতে? কি স্যার? হ্যাঁ স্যার। স্টিম ইঞ্জিন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস হ্যাঁ স্যার। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এলো স্টিম ইঞ্জিন। তারপর আস্তে আস্তে এলো তোর যেগুলো ম্যাস প্রোডাকশন হয়, ইলেকট্রিসিটি, এই জিনিসগুলো। হ্যাঁ থার্ড শুনেছি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এলো যেখান থেকে আমাদের সবার ইন্টারেস্ট শুরু, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। তখন কম্পিউটার অনেক বড় বড় হতো, তোরা তো নিশ্চয়ই দেখেছিস। ইয়েস স্যার। ইন্টারনেট এলো, তখন স্পিড অনেক কম ছিল, হ্যাঁ, কিন্তু স্যার। এটা এলো। এটা এসছে 1970-র দিকে, অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান রিমেম্বার 1970-র দিকে এসেছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 3। তারপর আস্তে আস্তে কম্পিউটার এলো, অপশন 1 2 3 4। তারপর আস্তে আস্তে কম্পিউটার এলো, এখন হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। বলতো এখন যেটা লেটার 20s-এ আসছে বা 20s থেকে আসছে, কেউ এখানে এমএল এর নাম শুনেছে? মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, ব্লকচেন, এনিথিং? ইয়েস স্যার। কিসের নাম শুনেছিস? হ্যাঁ স্যার। মেশিন লার্নিং, আইওটি এগুলো নাম শুনেছি। মেশিন লার্নিং, এনি আইডিয়া? ফার্স্টলি আই মাস্ট সে যে এখানে খুবই লিমিটেড স্টুডেন্টস বা আমার ভাইরা রিপ্লাই করছে, বাট সত্যিকারে যারা করছে আমার খুব ভালো লাগছে, বিকজ তাহলে বুঝতে পারি যে আমার কথাটা কেউ শুনছে কি শুনছে না, বা তোরা নিচ্ছিস কি নিচ্ছিস না। মেশিন লার্নিং নিয়ে কি শুনেছিস? রেভলিউশন তো যেহেতু আমরা বলছি, তো ফার্স্টে জাস্ট একটু বলে দিই। ফার্স্টে ছিল বড় কম্পিউটার, তারপর ল্যাঙ্গুয়েজ এলো। ল্যাঙ্গুয়েজ তখন অনেক পাস্কাল ছিল, তারপর সি এলো। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের কোনো কনসেপ্ট থাকেনি। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের নাম, জাস্ট নাম কেউ শুনেছিস? অবজেক্ট নো ওরিয়েন্টেড স্যার। ল্যাঙ্গুয়েজ যারা 11-এ পড়ে নিশ্চয়ই শুনেছে, সি এর আগে বা ছিল। নাও শুনতে পারে। সি এর আগে মনে মনে পড়ছে না, সি এর আগে ছিল। সি এর আগে নয়, সি এর পরে। অ্যাকচুয়ালি সিএ যেটা হলো না, আমরা প্রসিডিওরের উপর বেশি বেস্ট করতে লাগলাম, কিন্তু রিয়েল লাইফ এন্টিটিভস এর ব্যাপারটা তখন আসেনি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি কনসিডারিং সামথিং অ্যাজ আ অবজেক্ট আর অ্যাজ রিয়েল লাইফ এন্টিটিস, লাইক কার বা যাই তুই দেখছিস, মোবাইল, ল্যাপটপ, সবকিছুই। এই ব্যাপারটা থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টটা এলো। তখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এলো সি প্লাস প্লাস, যেটা সি কে মডিফাই করলো। এবার সি প্লাস প্লাস এর ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ছিল যে, দেখ ভাই, আমরা সি কে মডিফাই করছি, তো সি এর ক্যারেক্টারিস্টিক্স রাখতেই হবে, তাই তো? এটা তো নর্মাল জিনিস। দু রকম জিনিস হয় না, নয় আমি নতুন প্লট কিনে বাড়ি করলাম, আমি যদি একতলার উপর করি তো নিশ্চয়ই একতলাটাও রাখবো, হ্যাঁ। সেটাকে আমি বাড়াতে পারি। তো সি প্লাস প্লাস ডেভেলপ করার ক্ষেত্রে ওদের ক্ষেত্রে মেন চ্যালেঞ্জ ছিল যে উই অলরেডি হ্যাভ সি, তো উই ক্যান ডেভেলপ ইট লাইক আপডেটস যে তোরা ফোনে পাস, অরিজিনাল অ্যাপ্লিকেশন থাকে, হয়তো একটা মেজর মেজর আপডেট আছে, হ্যাঁ না? যেমন আগে, এখন কি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন কি? এনিওয়ান? অ্যান্ড্রয়েড 11। 10। স্যার 11। আগে কি ছিল? কিছু মিষ্টির নামে, এখন যেমন নর্মালি আমরা বলছি, ছিল না? যেমন আমি মনে, রোনাট ল্যাপটপ, রোনাট, তারপর ললিপপ। হ্যাঁ, লাস্ট পাই ছিল। কিটক্যাট। হুম, তো এগুলো ছিল। হ্যাঁ, পাইও ছিল, কিন্তু প্রত্যেকটাই আগের জিনিসটাকে আপডেট করছে, তাই তো? তো সি প্লাস প্লাস এর হয়তো মেজর আপডেট, বাট আগের জিনিসটাকে, পুরোটাই অ্যান্ড্রয়েড, এটা কিন্তু কখনো আইওএস হয়ে যাবে না, তাই তো? সেরকম ভাবে সি প্লাস প্লাস এর কাছে অলওয়েজ এটা একটা চ্যালেঞ্জ ছিল, দ্যাট উই নিড টু কিপ সি সাইড বাই সাইড when we are developing C++, বাট জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এলো, যার কাছে কোনো হেডেক ছিল না, যদিও জাভা কমপ্লিটলি অবজেক্ট ওরিয়েন্টেড নয়।
তো এভাবে আস্তে আস্তে সিএসএস, কি বলবো, নট সিএসএস সরি, এভাবে আস্তে আস্তে সিএস এর পরে পরে আরো উন্নত হতে লাগলো, যেখানে মেশিন লার্নিং এলো, আইওটি এলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এলো, এগুলো এখন এখন চলছে। বাট জাস্ট নট অ্যাবাউট দিস টপিক, জাস্ট আমি একটা জিনিস বলতে চাই, তোরা ভাবতো একটা কোড করছিস, সেখানে কেউ আছে যে কোনো একটা প্রোগ্রাম লিখেছে, সি বা সি প্লাস প্লাস যে কোনো কিছুতে একটা প্রোগ্রাম, সেটা প্রাইম আছে নাম্বার হতে পারে, লিখেছিস তুই? আছে হ্যাঁ যখন একটা কোড লিখি তখন আমরা কি করি, একটা লজিক ভাবি তো, হ্যাঁ কি না? যে হ্যাঁ স্যার হ্যাঁ তো কোড লেখার ক্ষেত্রে স্টেপ গুলো আমি চাই তোরা ঠিক রাখিস। মানে হয় না যে ভাব আমি তোকে বলছি, ভাব তুই জানিসই না, আগে কোনোদিন প্রাইম নাম্বার লিখিস, আমি তোকে বললাম যে ওকে আমি স্টপিং দ্য প্রেজেন্টেশন, আমি ধর তোকে বললাম যে সোনাইকে ধর আমি বললাম যে একটা কাজ কর, আহ, তুই প্রাইম নাম্বারে কোড লিখ, তাই তুই ফার্স্ট কি করবি? ইউ নিড টু থিঙ্ক অফ দ্য লজিক, তাই তো? হ্যাঁ স্যার যে ইয়েস প্রাইম নাম্বার কখন একটা নাম্বার হয়, হ্যাঁ না? একটা নাম্বারকে আমি কেন প্রাইম বলবো? তার জন্য তোর কি স্ট্রং হতে হবে? নিশ্চয়ই ম্যাথামেটিক্স। তুই যদি ম্যাথামেটিক্যালি না সলভ করতে পারিস যে কিভাবে আমি প্রাইম নাম্বার করব, একটা নাম্বার অড না ইভেন এটা জানার জন্য আমাকে যে 2 দিয়ে ডিভাইড করতে হবে, ইফ ইউ ডোন্ট নো দিস ইউ ক্যান রাইট আ কোড, রাইট? তো আমি এটাই হুম চাই যে প্রত্যেকটা জিনিস, সেটা লেট বি ইট কোড বা এটা ম্যাথামেটিক্স হোক বা ফিজিক্স হোক, দেখ যখন আমি 11-12-এ পড়তাম, জাস্ট তোদেরকে একটা কথা বলি ইন বিটুইন, যখন আমি 11-12-এ পড়তাম, যখন 11-12 আমি পড়তাম সেই টাইমে কি হতো, আমরা প্রভাত রানীতে পড়েছি ঝাড়গ্রামে, তো আমাদের কোনো টিচার ছিল না, অনেস্টলি সেইং। তো what we used to do, like we used to teach each other, we used to seek help from our elders, like that only. সাপোজ আমি যদি 11-এ পড়ি, তাহলে আমি 12-এর দাদার হেল্প নিলাম, কিংবা যে দাদাটা 11-12 কমপ্লিট করে এন্ট্রান্স দেবে সেই দাদাটার হেল্প নিলাম। আমি যখন 11-12-এ পড়তাম তখন আমি তোদের মতো অনেক অনেক ছোট ছোট ভাই বোনদের ক্লাস নিয়েছি, প্রায় 350-এরও উপরে অনেকের ক্লাস নিয়েছি সেই টাইমে। তো হ্যাঁ, সেটা আমি এই জন্যও বলছি কারণ আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোরা কজন এখন অ্যাটেন্টিভ আর কজন শুনছিস না, কারণ জিনিসটা আমার ক্ষেত্রে নিউ নয়। অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমি অনেক ক্লাস নিয়েছি, সেটা আমি ফোর্থ ইয়ারে পড়ে ফোর্থ ইয়ারেরও ক্লাস নিয়েছি এবং এখনো নিই স্টুডেন্ট যখন ছিলাম। বাট সেটা ফেস টু ফেস হতো, যদি আমি ফেস টু ফেস থাকতাম তাহলে তোরা কেউ পারতি না, তোদেরকে দেখেই থাকতে হতো না, রিপ্লাই করতে হতো। তো এটা অনলাইন বলে একটু লিটলটা, আমি এই কারণেই বলছি, ম্যাথ যখন একটা জিনিস ভাববি বা ফিজিক্স যেটাই হোক, ফার্স্টলি টিচার্স আর অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ, এটা সবসময় যেমন ট্রু। বাট সবসময় যদি আমি একটা জিনিস ট্রাই করছি, সেটা প্রাইম নাম্বারের কোড হোক বা ম্যাথামেটিক্স, আমি জানি যে আমার টিচার আছে, তো আমি যদি না পারি টিচার সেটা সলভ করবে, তাই তো? তোদের কম্পিউটার সায়েন্স নিশ্চয়ই সলভ করবে যদি তুই এইচটিএমএল এর কোথাও আটকাস হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার বা সিএসএস এ হ্যাঁ আটকাস বা সি তে আটকাস, তোরা এত ভালো স্যার পেয়েছিস। বাট এর মানে কি এই যে প্রাইম নাম্বার আমি কোডটা দেখলাম, কিছু ভাবলাম না, স্যার স্যার এটা পাচ্ছি না? যদি তোরা এখন এই জিনিসটা করিস তাহলে এটাই শুধুমাত্র লস হবে তোদেরই, কারণ অনেস্টলি স্পিকিং কোনো কিছুই কাজে লাগবে না শুধু এটা ছাড়া তোরা কিভাবে একটা সিচুয়েশনকে ট্যাকেল করতে পারিস, কিভাবে ইভেন যখন তোরা ইন্টারভিউ এর জন্য যাবি তখনও অনলি এই জিনিসটা জাজ করা হয় যে তুই কতটা ভালোভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারিস, তোর লজিক বিল্ডিং ক্যাপাবিলিটি কতটা, তুই লজিক ভাবতে পারিস কি পারিস না। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবি যে প্রথমে যখন একটা প্রবলেম আমার কাছে আসবে আমি ওটা সলিউশনটাকে ভাবার চেষ্টা করব, অনেক ভাবলাম তারপরেও ট্রাই করলাম হলো না, তখন কি আমি স্যারের হেল্প নেবো? তুই 5টা পেজ আজকে স্যারের হেল্প নিয়ে ডেভেলপ কর, আর অর্ধেকটা পেজ নিজে কর। তুই যদি অর্ধেকটা করিস তুই অনেক বেশি এগিয়ে থাকবি, তারপর স্যারের হেল্প নে, স্যার ওটা মডিফাই করার চেষ্টা করবে। তো আমি জাস্ট চাই যে তোরা এই অ্যাপ্রোচটা রাখিস, কারণ অনেস্টলি স্পিকিং ইভেন ইন মাই ব্যাচমেট আমি দেখেছি যে সেটা কোডিং এর ক্ষেত্রেই হোক বা অন্য কিছুর ক্ষেত্রেই হোক, আমরা সবসময় তাড়াতাড়ি কিভাবে সলিউশনটা পাবো ওটার চিন্তা করি, যার ফলে লজিক বিল্ডিং এর ব্যাপারটা রয়ে যায়। এবার তুই যখন প্রাইম নাম্বার লিখছিস তোকে নেক্সট টাইম প্রাইম নাম্বার দিলাম তুই পারবি, বাট নেক্সট টাইম আমি অন্য কিছু একটা লজিক লিখতে গেলাম তখন তোর ক্ষেত্রে সেটা প্রবলেম হবে।
তো জাস্ট এটার ব্যাপারটা দেখিস। আর যেটা আমরা রেভলিউশনের ব্যাপারে পড়ছিলাম, মেশিন লার্নিং যে জিনিসগুলো এখন আসছে তো আস্তে আস্তে শিখবি। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, after 5 years or 10 years, AI and ML will be a must needed skill. Let it be ML, let it be AI, let it be IoT, cloud. ক্লাউডের কথা কে কে শুনেছি? আমি। হ্যাঁ ক্লাউড স্যার। কি? ক্লাউড কি? ক্লাউড কি? হ্যাঁ স্যার। ক্লাউড কি? বাংলা মানে? বাংলা মানে মেঘ, ওটা জানতে চাইছি না। জানতে চাইছি যে ক্লাউডের কথা তোরা যদি শুনে থাকিস, তোরা কি মেঘ এই ব্যাপারে শুনেছিস? মানে কম্পিউটার সায়েন্স টার্মে ক্লাউডের কথা কেউ শুনেছে? হ্যাঁ স্যার শুনেছি। ক্লাউড ইজ বেসিক্যালি ইউজ টু স্টোর দ্য ডেটা, মানে ইন্টারাকশন যখন আমরা করি ইউজারের সাথে, যেমন তুই কম্পিউটারে স্টোর রাখছিস, তো ক্লাউড স্পেসিফিক্যালি যখন স্টার্ট হয়েছিল এই কনসেপ্টটা এই জন্যই এসেছিল, ফর স্টোরিং পারপাস। তো একটা জাস্ট সার্ভার, যেখানে যে সার্ভারটা ক্যান বি লাইক, সার্ভারটা যে কেউ যে কোনো কারোর সাথে শেয়ার্ড হতে পারে এবং সবাই ওটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। এটা জাস্ট নর্মাল কনসেপ্ট, কোনো টেকনিক্যাল টার্মে না গিয়ে। এমএলটা কি বলতো? ভাব জাস্ট ক্লাউডের কথা যে পারে জাভা বিশ্বদেব বিভিন্ন স্যার শোনা সিস্টেমে যাচ্ছে পাইথন না। করতে পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যালো। না স্যার, হুম শোনা হুম, যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছি না। স্যার আমি তো আমার পাচ্ছি। কথাটা কি আহ, উৎপল স্যার কি শুনতে পাচ্ছেন আমার কথাটা? স্যারের হয়তো নেট প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা, ইয়েস স্যার, আপনার ওখানে নেট প্রবলেম। আমার এখানে মানে উৎপল স্যারের ওখানে হয়তো কোনো নেটের প্রবলেম হচ্ছে। হ্যালো, বাকি সবাই শুনতে পাচ্ছে? অ্যাটলিস্ট ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো তো এভাবে ক্লাউড এলো। এমএল কি বলতো? খুব সহজ ব্যাপার, মেশিন লার্নিং। এই টার্মটা থেকেই বুঝতে পারছিস। ভাব না, ছোট কুকুর দেখিয়ে বলতাম এটা বিড়াল, আর একটা বিড়াল দেখিয়ে বলতাম এটা কুকুর, তাহলে তুই নিশ্চয়ই ওটাই জানতি না, হ্যাঁ কি না? এনিমান হ্যাঁ স্যার। জানতি? এবার তুই হ্যাঁ বলতো, স্যার। ছোটবেলায় যে তুই বিড়ালগুলোকে দেখতি, নিশ্চয়ই প্রথম দিনই কিনে আসনি একটা বিড়াল, তাহলে তুই যখন চিনতে শিখলি বিড়াল, নিশ্চয়ই তোর মাথার মধ্যে একটা কনসেপ্ট তৈরি হলো যে বিড়াল মানে নিশ্চয়ই এরকমের দেখতে হয়, এরকম টাইপের হয়, তাহলে এটা বিড়াল। কুকুর মানে এরকমের দেখতে হয়, এরকম টাইপের হয়, তার মানে এটা কুকুর, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রাইট? এবার আমি তোকে বলছি, সেম জিনিসটা আমরা ট্রাই করছি যেন একটা মেশিনও ভাবতে পারে। সেই জন্য আমরা কি করতে পারি, একটা একটা বাচ্চা কিভাবে শেখে? বাচ্চাটা মা বাবার সাথে ঘুরতে গিয়ে, দাদা বা কারোর সাথে ঘুরতে গিয়ে রাস্তাঘাটে দেখে ওগুলো, তখন আমরা জিজ্ঞেস করে যে এটা কি, আমরা বলি এটাকে কুকুর বলে, এটাকে বিড়াল বলে, এভাবে শেখে। সেম জিনিস, একটা ভেরি বেসিক মডেল অফ, ভেরি বেসিক প্রজেক্ট অন এমএল ইজ কি, ইমেজ ক্লাসিফিকেশন, যেটা মেনলি আছে। আমরা কি করি, কম্পিউটারটাকে ট্রেন করি, ওতে 1,00,000টা হয়তো বিড়ালের ইমেজ দেখালাম, দিয়ে বললাম হ্যাঁ এটা হচ্ছে বিড়াল। আর 1,00,000টা কুকুরের ইমেজ দেখালাম, এবার বললাম হ্যাঁ এটা হচ্ছে কুকুর। তারপর যদি আমি একটা ইমেজ ওকে দেখাই এবং ওকে জিজ্ঞেস করি কম্পিউটারের কাছে, যদি আমি আউটপুট চাই এটা বিড়াল না এটা কুকুর, আমরা একটা মানুষ যেমন নিজের এক্সপিরিয়েন্স থেকে শিখে, এমএল এর ক্ষেত্রে ওই মেশিনটাও বা কম্পিউটারটা বা আমার মডেলটাও তার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে শিখে বলবে ওটা বিড়াল না ওটা কুকুর।
ব্যাপারটা বোঝা যাচ্ছে? যে আমরা ইয়েস কথায় স্যার। কথায় বলি যে এমএল কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কিভাবে ইন্টেলিজেন্স গুলো তৈরি করা হয়, বিল্ড করা হয়। ব্যাপারটা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ। এরকম ভাবে এমএল এর কনসেপ্ট এসছে, এখান থেকে এখন এআই এসছে। এআই মানে সেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গুগল অ্যাসিস্ট্যান্ট কে কে ইউজ করে? স্যার আমি use করি। তাহলে গুগল অ্যাসিস্ট্যান্ট, হাউ গুগল অ্যাসিস্ট্যান্ট নোজ যে তুই কি কোশ্চেন করলে ও কি রিপ্লাই দেবে? কেউ কিছু ডিফারেন্ট টাইপের কোশ্চেন জিজ্ঞেস করেছিস, হাই হাউ আর ইউ, লাইক দ্যাট, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ও অ্যান্সার দেয়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো কি করে ও হ্যাঁ। অ্যান্সার দিল? ও কি করে জানলো? মানুষ বসে আছে কোনো তোদের সাথে কথা বলার জন্য? না স্যার। তাহলে ও কি করে জানলো? কারণ ওরকম অনেক অনেক টাইপের কোশ্চেন ওকে ট্রেন করা হয়েছে, যে হাউ আর ইউ এর অ্যান্সার আমি কি কিভাবে দিতে পারি, এই কোশ্চেনটার অ্যান্সার আমি কিভাবে দিতে পারি, এবং এত বেশি ট্রেন করা হয়েছে। এবং তোরা নিউরনের নাম শুনেছিস নর্মালি ইন বায়োলজিক্যাল টার্ম? হ্যাঁ ইয়েস স্যার। স্যার। ইন বায়োলজি কি হয়, আচ্ছা। যে আমাদের মাথার মধ্যে যে নিউরন থাকে, নিউরন ইউজ হয় ইনফরমেশন স্টোর করার জন্য, রাইট? হ্যাঁ স্যার। সো সেম জিনিস নিউরন আমরা ক্রিয়েট করতে পারি এআই এর ক্ষেত্রেও, যেখানে এই নিউরন মেসেজ গুলোকে স্টোর রাখে। শুধু নিউরন নিশ্চয়ই তাই করে না, যে নর্মাল হাই লিখলে আমি হাই বলবো না, আমি নিজে ভাবতেও পারবো। কিন্তু আমরা ভাবতে পারি কেন? কারণ আমরা প্র্যাকটিসে ভাবতে পারি। সেম প্র্যাকটিস আমরা যখন কম্পিউটারের ক্ষেত্রে তৈরি করি, ওটাকেই আমরা এআই এর পার্ট। নট ইন এনি টেকনিক্যাল টার্ম, বাট দ্য বেসিক কনসেপ্ট ইজ দ্য সেম। শুধু এআই এর ক্ষেত্রেও নয়, এটা আইওটির ক্ষেত্রে, আইওটির ক্ষেত্রে ইন্টারনেট অফ থিংস। আইওটির তোদেরকে একটা ভালো এক্সাম্পল দিচ্ছি, আমি এই ব্যাপারগুলো বলে রাখছি যাতে পরে তোদের এই ক্ষেত্রে ইন্টারেস্ট থাকে। আমি কোনো টেকনিক্যাল টাইমে যাচ্ছি না। আইওটির ফুল ফর্ম কিউ, আমি জাস্ট বললাম, আমার মনে হয় যদি শুনেও থাকিস। ইনফরমেশন অফ টেকনোলজি। বা তাহলে আইটির ফুল ফর্ম কি? ইনফরমেশন টেকনোলজি। यस। इंटरनेट ऑफ थिंग्स, अंकित दे धारा, कृपा सिंधु द इंटरनेट ऑफ थिंग्स। ওকে, হ্যালো। ওকে। হ্যাঁ তো স্যার। ইন্টারনেট অফ থিংসটা কেমন বলতো? আমি তোকে বলছি, তারপর আমি একটা ইন্টারভিউ এর কথা বলবো তোকে, মানে আমাকে ইন্টারভিউতে কি ধরেছি। আমি ইন্টারনেট অফ থিংস ব্যাপারটা হচ্ছে, এখন তোরা দেখেছিস যে, আমি তোদেরকে বলে রাখি, যে নিউ নিউ যে কারগুলো আসছে, ওগুলো আমরা ইন্স্যুরেন্স করি। ইয়েস স্যার। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কারের উপর এমন মডিউল বসানো হচ্ছে, যেগুলো দামি কার, সেগুলোর উপর যে মডিউলটা ট্র্যাক করবে যে আমি কিভাবে চালাচ্ছি গাড়িটা, মানে আমি ফাস্ট চালাচ্ছি যখন আস্তে চালানো দরকার, না আমি সিগন্যাল মানছি না, না আমি মোস্টলি বেশি ফাস্ট চালাই, নাকি মানে আমি কিভাবে ড্রাইভিং করি, সবার একটা ধরন আছে তো ড্রাইভিং করার, ওইটা ট্র্যাক করবে। তো এটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কেন ডিপ্লয় করা হচ্ছে? যদি ইউজার খুব বেশি হাই স্পিডে চালায় বা ওরকম বেশি করে কাজ যেগুলো করা উচিত নয়, দ্য ডিভাইস উইল নোটিফাই ইউ দ্যাট তুমি যে গাড়ি চালাচ্ছ, তুমি ঠিকঠাক চালাচ্ছ না, বা তোমার অ্যাক্সিডেন্টের চান্স আছে, ইট উইল নোটিফাই। এর জন্য উপকার কার হলো? আমাদেরও উপকার হলো, কারণ অ্যাক্সিডেন্ট কম হচ্ছে। আর ইন্স্যুরেন্স কোম্পানির উপকার এই জন্যই হলো, কারণ আমরা যদি আমাদের কিছু হয়, তাহলে আলটিমেট খরচ ওদেরই হবে, তাই না? ইয়েস স্যার। শুধু তাই নয়, তোরা এরকমও শুনেছিস, তোরা কোনোদিন কোনো কোম্পানি বা কিছুতে যদি যাস, বা কোনো হোটেলেও তোরা অনেক সময় দেখবি না, রুমের ভিতর ঢুকলে তোরা দেখেছিস যে লাইট জ্বলে, রুম থেকে বেরিয়ে গেলে লাইটটা বন্ধ হয়ে যায় হ্যাঁ অটোমেটিক। স্যার। হ্যাঁ। এইগুলোও আইওটির পার্ট, সেন্সার ইউজ করা হয়। আচ্ছা, লিফটে কে কে উঠেছে? আমি স্যার। লিফটে হ্যাঁ উঠে স্যার। ইউজ করেছিস তোরা লিফট? আচ্ছা বলতো, লিফট ইউজ করার সময় তোরা যদি লিফটের মাঝখানে কেউ হাত দিয়ে দিস, তাহলে কি দরজাটা বন্ধ হবে? মানে নো। আমি জাস্ট বলছি, দরজাটা বন্ধ হতে যাচ্ছে না এমন সময় স্যার। তুই দরজার মাঝে হাত দিবি। ভালো লিফট হলে বন্ধ হবে না, খারাপ হলে বন্ধ হবে। হ্যাঁ, এটা ঠিক বলেছিস, বাট বেশিরভাগ লিফট অন্তত ওই সেন্সারটুকু বসিয়ে রাখে। অ্যাকচুয়ালি ওখানে একটা সেন্সার থাকে, যে সেন্সারটার নাম হচ্ছে প্রক্সিমিটি সেন্সার, যে সেন্সারটা সেন্স করে
যে ওর সেন্সারের আয়ত্তের মধ্যে আর কি, ওটার যে কি বলবো, ওটার যে রিচ, তার মধ্যে কোনো অবজেক্ট আসছে নাকি। যদি অবজেক্ট আসে তাহলে সেন্সার নোটিফাই করবে লিফট তাকে, দরজাটা বন্ধ হবে না। নইলে কি করে বুঝছে, হ্যাঁ না, তুই হাত দিচ্ছিস কে দিচ্ছিস না, কেউ তো ওখানে বলছে না, তাহলে তো বিপদ হতে পারতো। সেই জন্য ওখানে প্রক্সিমিটি সেন্সার ইউজ করা হয়। আইওটি, আরো অনেক কিছুতে এখন আইওটি ইউজ করা হচ্ছে, হয়তো জানি না তোরা খবর পেয়েছিস, আমি জাস্ট প্রপার নিউজটা ভুলে যাচ্ছিস, বাট অপারেশন পেশেন্ট বাড়িতে আছে আর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার অপারেশন করছে। আমি জাস্ট একটা নিউজ পেলাম। ইটস অল বিকজ অফ আইওটি। কারণ এভরিথিং ইজ সিঙ্ক্রোনাইজড, যে ওখানে কি কাজটা হচ্ছে, প্রত্যেক ডেটাটা আসছে নাকি, তারপর এখান থেকে ডাক্তার যে ডেটা ইনপুট করছে ওভাবে ওখানে অপারেশনে কাজ হচ্ছে। নর্মালি এটা ইউজ করা হয় পেশেন্টের ক্ষেত্রে, তাকে হসপিটালাইজ করা হবে কি হবে না। প্লাস একটা ফ্রিজ এসেছে, জার্মানে অলরেডি চলে এসেছে, জার্মানিতে সরি, ইন্ডিয়াতেও আসবে। ফ্রিজটা অটোমেটিক্যালি সেন্স করবে, মানে তোকে প্রথমে ওটাকে সেট করে রাখতে হবে যে আমার কোন আইটেমটা কতটা বেশি লাগে, ওটা সেট করে রাখতে হবে। তো ফ্রিজ অটোমেটিক্যালি অর্ডার করবে যখন ওর মানে অনলাইন শপ থেকে, যখন ওখানে কিছু কম হবে, নট লাইক তোকে সবসময় ট্র্যাক রাখার কোনো দরকার নেই। তো এই জিনিসগুলো আইওটির মধ্যে আসছে। কিংবা ভাব না, ভাব তুই অফিস থেকে বাড়িতে আসছিস, তাই তো, এবার বাড়িতে এসে তো তোর এসি লাগবে। তো নর্মালি এমন ডিভাইস সেট করা হচ্ছে যেটা যেটা দিয়ে গাড়িটা তোকে নোটিফাই করবে, সরি, এসিটা অটোমেটিক অন হয়ে যাবে যখন তোর গাড়িটা বা তুই বাড়ির অনেকটা কিছুটা কাছে চলে আসবি, যতটা টাইম ওটা ঠান্ডা হতে লাগে। বা তুই যদি ডোর আনলকড রেখে দিস, তাহলে জাস্ট একটা সুইচে তোর ডোরটা লক হয়ে যাবে। তো আমি তোদেরকে জাস্ট একটা কথা বলি, যখন আমি ইন্টারভিউ দিচ্ছিলাম আরেকটা কোম্পানিতে, টাটা ছিল ওটা, কগনিজেন্ট ছিল না, তো তখন আমাকে আইওটি, এমএল এই ব্যাপারগুলো নিয়ে জিজ্ঞেস করেছিল, বুঝলি। তো আমাকে স্যার বললো যে রোবোটিক্স নিয়েও কথা বলছিলাম। তো স্যার আমাকে আমি স্যারকে বললাম যে আইওটি তে এরকম হতে পারে যে আমার এইসব ব্যাপারগুলো, যে ডোর উইল অটোমেটিক্যালি বি লকড অর এসি উইল বি অটোমেটিক্যালি অন, যার জন্য আমার কোনো প্রবলেম হবে না। তো আমাকে একটা কোশ্চেন করলো যে আচ্ছা তাহলে একটা কথা বলো, এটা তো দু রকম ভাবে হয়, আচ্ছা ঠিক আছে তোদেরকে সেম কোশ্চেনটা করি, ভাব এটা তো আমি আইওটি ডিভাইস দিয়েও করতে পারি, হ্যাঁ কি না। আমি তো এই মাত্র বললাম, ইন কেস তোরা জানিস না আইওটি কিভাবে ইউজ হয়, পারি তো। হ্যাঁ স্যার। আর হ্যাঁ আমি স্যার। ওখানে একটা রোবটও রেখে দিতে পারি, যে রোবটটা নিজে নিজেই সব করবে। আমি যখন বাইরে আগে ঢুকবো তখন রোবটটাই এসি এসি চালিয়ে দেবে, রোবটটা ডোর লক করে দিবে, রোবট থাকলে সিকিউরিটিও থাকবে। তাহলে আমি আইওটি ইউজ করবো না রোবট ইউজ করবো, এটা হচ্ছে আমার কোশ্চেন। তোদেরকে বলে দিলাম রোবোটিক্স আর আইওটিটা কি এই জন্যই। স্যার আইওটি ইউজ করা বেটার হবে। করা বেটার। কি করা বেটার? আইওটি করা বুঝতে পারলাম। আইওসিটা আইওটি আইওটি, আইওটি কেন বেটার? রোবট তো আইওটির থেকে বেশি এফেক্টিভ থাকবেই, এটুকু তো স্বাভাবিক ব্যাপার না। একটা রোবটের থেকে নিশ্চয়ই আইওটি অ্যাডভান্স হতে পারে না। আইওটি সিম্পল কিছু মডিউল দিয়ে তৈরি, হয়তো রাউটার্স, নেট কানেকশন, এই সমস্ত হ্যাঁ ব্যাপার, যে স্যার। সেন্সার, অ্যাক্টুয়েটর। তাহলে রোবট হুম। কেন নয়? যদি রোবটে কিছু অসুবিধা হয় তাহলে কোনো কিছু করা যায় না মানে ওই রোবটের দ্বারা। কিন্তু আইওটিতে যদি একটা কিছু প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে আমরা অন্য কিছু দিয়ে আমরা এ করতে পারি। হ্যাঁ, স্যার, এইটা স্যার আইওটি প্রপার রেঞ্জটা অনেকটা বেশি। আইওটি টেকনো ভার্সন, তোর নামটা লেখা নেই, জাস্ট টেকনো ভার্সনই লেখা আছে। কি বললি? হ্যাঁ স্যার, আইওটি যে রেঞ্জটা স্যার রোবটের থেকে অনেকটা বেশি। মানে আপনি বাড়ির অনেকটা দূর থেকে যেরকম রোবটকে যত দূর থেকে চালনা করতে পারবেন, সো আইওটি কে চালনা বাট করতে পারবেন। রোবটকে তো চালনা করারই দরকার নেই না, রোবট তো নিজে থেকেই ভাবতে পারে, ও আগে থেকেই বুঝে যাবে, যে নোটিফাই করে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়। আর বেশি রেঞ্জ তো আমার দরকার নেই, আমি যখন অফিস থেকে যখন বেরাবো, আমি ঢুকবো তখন না। হ্যাঁ যখন তুই ঢুকবি, কি অফিস থেকে বেরোলে এসি চালিয়ে দিবি, 5 ঘন্টা থাকবি ইয়েতে, ট্রাফিকে, এসি চলবে, বিল উঠবে। স্যার ওটা তো অটোমেটিকও করা যায় রোবট ছাড়া। হ্যাঁ আমি তোকে ওই জন্যই বললাম না, তুই রেঞ্জের কথাটা বললি, আমি তাই তোকে বললাম যে আইওটি তে তোর বেশি রেঞ্জ কেন, খুব বেশি রেঞ্জ কেন দরকার। দেখ রেঞ্জ দুটোর ক্ষেত্রেই এক, জাস্ট এই কথাটা, হ্যাঁ তোরা সবাই ঠিকই বলেছিস, অনেকটা ঠিক, বাট মেন হচ্ছে দুটো পয়েন্ট। একটা হচ্ছে, রোবট, একটা হচ্ছে আইওটি। আইওটি তে তোর বেশি রেঞ্জ কেন, খুব বেশি রেঞ্জ কেন দরকার। দেখ রেঞ্জ দুটোর ক্ষেত্রেই এক, জাস্ট এই কথাটা, হ্যাঁ তোরা সবাই ঠিকই বলেছিস, অনেকটা ঠিক, বাট মেন হচ্ছে দুটো পয়েন্ট।
মেনলি একটাই পয়েন্ট, এফেক্টিভনেস। ঠিক আছে, এফেক্টিভনেস হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের, যেমন তোরা কোড লিখছিস, তুই জানিস একটা কোড 30টা লাইনেও লেখা যায়, ওই কোডটাকে গুছিয়ে 10 লাইনেও লেখা যায়, কিংবা 100 লাইনের কোড 50 লাইনেও লেখা যায়। টাইম কমপ্লেক্সিটি, এই জিনিসগুলো তোরা পরে পরে শিখবি, স্পেস কমপ্লেক্সিটি কি হয়। মেন জিনিস হচ্ছে যখন আমি রোবট আর আইওটির মধ্যে ডিফারেন্স করব, আমি সবসময় দেখবো আমার কোন আইডিয়াটা বেশি এফেক্টিভ। যদি আমি যে কাজটা রোবট দিয়ে করতে পারছি ওটা যদি আইওটি দিয়ে হয়ে যায়, তাহলে নিশ্চয়ই অনেক কম খরচে হবে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। তো হয়তো এফেক্টিভনেসটা রোবটের সামান্য বেশি, কোন দিক থেকে? ওয়ার্ক এফিসিয়েন্সি। হয়তো রোবটের ক্ষেত্রে ওয়ার্ক এফিসিয়েন্সিটা সামান্য বেশি, কিন্তু কস্ট এর দিক থেকে রোবট অনেক বেশি এগিয়ে। তো কস্ট এফিসিয়েন্সি খুব 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 লেস, তাই তো? জাস্ট একটা রোবট রেখে আমি ঘরে 3টে কাজ করাবো, তার জন্য আমার অনেক বেশি লাগবে। একটা পার্টসও, একটা আইওটির পার্টস 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা দাম হয়, সেখানে একটা রোবটের পার্টস খারাপ হয়ে গেলে হয়তো আমার 50,000 টাকা বেরিয়ে গেল। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, কতটা এফেক্টিভ। এইটা গেল আইওটির ব্যাপার। তো এইভাবেই এখন চলছে এই জিনিসগুলো। আমি আইওটির উপর কাজ করেছি যখন আমি সিমেন্স স্কলারশিপে। শুধু স্কলারশিপ যেটা আমরা পেয়েছি তা নয়, আমাদেরকে প্রত্যেকটা সেমিস্টারের পর পরে কিছু একটা ট্রেনিং এর জন্য বা ইন্টার্নশিপের জন্য যেতে হতো, তখন আমি আইওটির উপর কাজ করার সুযোগ পেয়েছিলাম। যেটা তোরা ক্লাউড হিসেবে জানিস, যেটা গুগলের ক্ষেত্রে নাম ক্লাউড, ওটা সিমেন্সের ক্ষেত্রে ওদের নিজের ক্লাউডের নাম মাইন্ডস্ফেয়ার। তখন আমি একটা বোটল ফিলিং মেশিনের উপর কাজ করার সুযোগ পেয়েছিলাম, যেটা প্রোগ্রামিং করার, যেটা তোরা তো জানিস নর্মালি কোনো একটা কারখানায় নিশ্চয়ই থামস আপের ঢাকনা খোলা হয় না, তারপর থামস আপ ভরা হয় না, তারপর ঢাকনা লাগানো হয় না, ঠিক তো? হ্যাঁ স্যার। অটোমেটিক্যালি হচ্ছে, হ্যাঁ স্যার। অটোমেটিক্যালি হচ্ছে মানে একটা মেন প্রবলেম, এটা অনেকগুলো লোককে একসাথে রিপ্লেস করছে। তো এটাই হচ্ছে আমাদের শেখার পিছনে কাজ, এটাই এফেক্টিভনেস, যেটা কোম্পানি দেখবে, সবকিছুই দেখবে যে আমি 100টা লোককে যদি একটা মেশিন দিয়ে রিপ্লেস করতে পারি, সেটার জন্য এআই, এমএল, আইওটি, এইগুলো যত যত আসবে, আমরা যদি এই ব্যাপারগুলো ক্ষেত্রে আপডেটেড হই, আমরা যেটা বললাম লজিক বিল্ডিং ক্যাপাবিলিটি যদি না তৈরি করি, দু রকমের ক্লাস এবার সৃষ্টি হবে। এক, লেবোরিয়াস জব যারা করবে, আর সেকেন্ড যারা ভাববে। মাঝে মাঝে যে জবটা এখন আমাদের আছে ওই জিনিসটা হয়তো পরে গিয়ে অতটা থাকবে না, কারণ রোবট কখনো হিউম্যানের উপরে যেতে পারবে না, এআই কখনো মানুষের উপরে যেতে পারবে না। আফটার অল উই ক্রিয়েটেড এভরিথিং, রাইট? তো জাস্ট আমি চাই তোরা অ্যাপ্রোচটা ওটা রাখ শেখার। আর আমি কিছু শেয়ার করলাম, তোদের যদি কিছু কোশ্চেন থাকে তাহলে তোরা করতে পারিস। আমার ভিডিওটা আমি তখন অফ করেছিলাম স্ক্রিন শেয়ারের টাইম। কোনো কোশ্চেন তোদের দিক থেকে? রেভলিউশন যে ওয়ার্ডটা ইউজ করেছিলাম টপিকে, ওটা এটা বোঝানোর জন্যই যে আমরা কোথায় আছি আর কিভাবে আমাদের এগাতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে লাইক ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং কন্টিনিউয়াসলি না, তো কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা কতটা জানতে পারছি। যেমন ভাবনা, আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট সবাই ইউজ করি, হ্যাঁ না? অ্যালেক্সা, অ্যালেক্সা কে কে নাম শুনেছে? স্যার আমি শুনেছি। হ্যাঁ, অ্যালেক্সা একটা এক্সাম্পল এআই এর, ওরকম যেখানে গুগল অ্যালেক্সা নেস্ট, হুম হুম কি গুগল নেস্ট। হুম এই সব ব্যাপারগুলো আসছে, ওরা নিজে থেকে ভাবতে পারছে। আর এভাবে ওদের মধ্যে এই ক্যাপাবিলিটি গুলোকে তৈরি করা হচ্ছে, যাতে এমন কিছু ডেভেলপ করা যায় যেটা মোর ইন্টারেক্টিং, যেটা মোর প্রোডাকশনের ক্ষমতা রাখে, যেটা অনেক অনেক মানুষকে রিপ্লেস করতে পারে, হ্যাঁ না? বা বা নর্মালি তোদের কারোর ফেসবুক, যদিও নাইনে আমার ছিল না, তোদের কারোর ফেসবুক, ইয়েস স্যার। ফেসবুকে দেখবি তুই নর্মালি যে নিউজ, বা ইউটিউব বেটার এক্সাম্পল, তুই যদি শুধুমাত্র মেয়েরা যারা আছিস দেখবি, আই এম নট সেইং দ্যাট মেয়েরাই শুধু রান্নার ভিডিও সার্চ করে, ছেলেরা করে না, জাস্ট অ্যান এক্সাম্পল। যদি তুই রান্নার ভিডিও শুধু সার্চ করিস বা মেকআপের ভিডিও বা ওরকম টাইপের যদি কিছু বেশি সার্চ করিস, তাহলে তুই দেখবি যে ওই ভিডিওগুলোই বেশি আসছে পেজে, তাই তো? হ্যাঁ স্যার, দেখেছি। হ্যাঁ স্যার। যারা দেখবি, যারা দেখবি ক্রিকেট সবসময় দেখে, দেখবি স্যার। সবসময় ক্রিকেটের আসছে। কি করে আসছে এটা তুই ভাব না, তুই তো দেখলি বন্ধ করে দিলি, আর তাহলে ওরা কি করে জানলো যে তুই ওই জিনিসগুলো পছন্দ করিস? বিকজ কন্টিনিউয়াসলি ওয়েবসাইট ইজ লার্নিং ফ্রম আস, যে আমরা কি চাইছি, আমাদের আমাদের কোনটা ইচ্ছা, আমরা কেমন টাইপের মানুষ, কি দেখতে পছন্দ করি, সেই জিনিসগুলো তোকে প্রোভাইড করছে। সো ইউজার উইল বি মোর হ্যাপি।
তাই তো? ভাই আমি দেখি ক্রিকেট আর আমাকে সবসময় পাঠাচ্ছে রান্না, তাহলে কি তুই খুব খুশি হবি? নো। তো এই জিনিসগুলো এভাবেই আসছে ভাই। তো তোদের ক্ষেত্রে এটাই আমি বলবো, লাইক আমাকে যদি সামারাইজ করতে হয় আজকের সিজনটা, তো আমি জাস্ট এই জন্যই মানে ভেরি, আমি নিজেও অনেক গ্রেটফুল তোদের স্যারেদের কাছে আর সবার কাছেই যে আমি এই অপরচুনিটিটা পেলাম তোদের সাথে ইন্টারাক্ট করার, কারণ আমার সত্যিই খুব ভালো লাগে এবং আমি চাই যাতে তোরা অনেক কিছু শিখিস এবং অনেক আগে এগাস। তো এটার জন্য এরকম নয় যে তোকে নাইনেই সবকিছু শিখে নিতে হবে, তোকে দিনে 20 ঘন্টা পড়তে হবে। ব্যাপারটা হচ্ছে জাস্ট লাইক কি বলবো, অপরচুনিটিটা ইউজ কর। ভাব আমি যে সিমেন্ট স্কলারশিপের জন্য আহ, কল্যাণী কেজিএসি টা একটা অপরচুনিটি ছিল, আমি যদি সিমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই না করতাম, তাহলে হয়তো আমি রিসেন্ট টেকনোলজিস গুলো এতটা জানতে পারতাম না, না এতটা কাজ করতে পারতাম না। সেটা কি বলবো, সেটা এমএল এর কিছু হোক বা সেটা আইওটির কিছু হোক, সেটা অটোমেশন হোক বা সেন্সার হোক। তো অপরচুনিটি গুলো নেওয়ার চেষ্টা কর। আর সবসময় একটা কথা মনে রাখবি যে we need to thankful to God that we are getting this opportunity, because there are many people who are craving for what you are getting না। তুই যেটা পাচ্ছিস সেটার জন্য অনেকে অনেকে সেটা পাচ্ছে না। তো তুই যদি ওখানে থেকে জিনিসটা কাজে না লাগা বা শেখার চেষ্টা না করিস, তাহলে এটা ওদের সাথে খারাপ করা হয় যারা চান্সটা পাচ্ছে না। তো অ্যাপ্রোচটা রাখিস শেখার। ওকে বাকি স্যার। বাকি সব ওকে। কিছু দেখ। আর কেউ কারো কোনো কোশ্চেন থাকলে বল, বা আমি স্যার আছে নাকি আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আছি। আচ্ছা, আহ আমরা এই যে সিমেন্স স্কলারশিপ বা সিমেন্সের সাথে এই কাজ করার জন্য এটা আমরা কি করে অ্যাপ্লাই করবো, এর এলিজিবিলিটিটা কি? হ্যাঁ, আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট কোশ্চেন, বাট তখন কেউ করলো না, খুব ভালো লাগলো শুনে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর সিমেন্স, ফর গেটিং সিমেন্স স্কলারশিপ, ফার্স্ট থিং হচ্ছে তোকে গভর্নমেন্ট কোনো একটা বেটার কলেজ থেকে পড়তে হবে, যে কোনো গভর্নমেন্ট কলেজ থেকে পড়তে হবে। সেকেন্ড, তুই যখন ফার্স্ট ইয়ারে থাকবি ওই কলেজের, তখন সিমেন্সের স্কলারশিপের একটা টেস্ট হয়, ওই টেস্টটা তোকে কোয়ালিফাই করতে হবে। তার জন্য বেসিক্স ম্যাথ বা লজিক বিল্ডিং যেটা বললাম, এই জিনিসটাই কাজে লাগবে ওখানে। হয়তো তোরা কেউ সুডোকো সলভ করেছিস, তো সুডোকু টাইপের কিছু কি স্যার? ওরকম, হ্যাঁ স্যার। সুডোকু আচ্ছা। ওরকম টাইপের পাজেল, ইন বেটার ল্যাঙ্গুয়েজ পাজেল টাইপের কিছু। তো ওরকম অনেক কিছু থাকে, ইংলিশের উপর জেনারেল কিছু থাকে আর বেশিরভাগটা ম্যাথ থাকে। ওটা সলভ করার পর একটা টেকনিক্যাল ইন্টারভিউ হয়, 4 to 5 এক্সামস ওয়্যার দেয়ার, মানে আমার টাইমে। তারপর ইন্টারভিউ হয় দুটো, and তারপর তুই যদি কোয়ালিফাই করিস, দে উইল প্রোভাইড দ্য কলেজ ফিস। নট অনলি দ্যাট, দে উইল প্রোভাইড এক্সট্রা সাম 30 to 40,000 তোর বই কেনার জন্য বা হস্টেল বা যাই তুই কাজে লাগাতে পারিস। সব থেকে বড় ব্যাপার সিমেন্সে গিয়ে যেটা আমি শিখেছি, সেটা হচ্ছে আমি ফার্স্ট টু সেকেন্ড ইয়ার থেকে চান্স পেয়েছি অ্যাটলিস্ট কোন একটা কোম্পানি বা কোনো একটা অর্গানাইজেশন বা বড় বড় মানুষদের সাথে যারা এই ব্যাপারগুলো কাজ করছে তাদের সাথে ইন্টারেক্ট করার এবং শেখার। ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেনিং আর দেয়ার, এই সমস্ত ব্যাপারগুলোই মেন পাবি চান্স। সো বেটার ভালোভাবে পড়াশোনা কর, সেই টাইমে পেয়ে যাবি। ওকে স্যার। এনি কোশ্চেন উৎপল স্যার বা যে কোন, হ্যালো স্যার। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার হ্যাঁ দিক স্যার। থেকে আসুন, আমার দিক থেকে তো আপনাকে কোনো কোশ্চেন নেই, মানে আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে ধন্যবাদ তো দেওয়াটাও ঠিক আহ, শোভনীয় হচ্ছে না আমার দিক থেকে, কারণ আপনি সারাদিন অফিস করার পরে এসে এতক্ষণ ওদের সঙ্গে যে কমিউনিকেট করছেন, সেটা খুবই, আমি তো খুবই মানে ভাবছি এত এনার্জি পাচ্ছেন কোত্থেকে। আর না, অ্যাকচুয়ালি ছেলেরাও রেসপন্স যারা করছে না, অ্যাকচুয়ালি ওদের যেটা আমি এতক্ষণ বলিনি, যেটা অ্যাকচুয়ালি ওরা তো বিগিনার্স, হুম হুম হুম। জন্য এতটা ডিপলি হয়তো ওই স্পেসিফিক টপিকটা নিয়ে ওরা আহ, এতটা এগোতে পারেনি হয়তো, সেই জন্য হয়তো কিছু হ্যাঁ কিছু। হ্যাঁ, এটা আমি বুঝেছি, আমি জাস্ট নর্মাল ওদের সাথে এখন ইন্টারেক্ট করছি তখন হ্যাঁ, এটা নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ না এটা, না না, সে কোনো অসুবিধা নেই, আপনি খুব ভালো হ্যাঁ হ্যাঁ। কমিউনিকেট করেছেন। আহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হুম, আর আশা করব নেক্সট কখনো যদি সময় থাকে আপনার এই প্ল্যাটফর্মে এসে আরো ওদের সঙ্গে একটু আলাপ করবেন বা কিছু বিষয় থাকলে ওদের সঙ্গে শেয়ার করবেন। ইয়েস হ্যাঁ, স্যার। হ্যাঁ। আর একদম একদম।
অ্যান্ড আমিও অনেক বেশি থ্যাঙ্কফুল এবং অনেক ধন্যবাদ উৎপল স্যারকে যে আমাকে চান্স দেওয়ার জন্য তোদের সাথে ইন্টারেক্ট করার। আমার অনেক বেশি ভালো লাগলো যে তোদের সাথে কথা বলতে পারলাম এবং আচ্ছা অনেস্টলি স্পিকিং হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটা কথা, নিমাই স্যার কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ আমার আচ্ছা একটু শুনুন, বলার ছিল স্যার। হ্যাঁ, আচ্ছা বিশ্বদেব স্যার, নিমাই স্যার হচ্ছেন আমাদের পূর্ব মেদিনীপুরের এক স্কুলের টিচার, বুঝেছেন? উনি আপনার সঙ্গে কিছু কথা বলবেন হয়তো। হ্যাঁ স্যার, প্লিজ স্যার। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি এতটা সুন্দর করে কমিউনিকেট করছেন বাচ্চাদের সঙ্গে, খুবই ভালো লাগছে। স্যার আপনার কাছে আমার একটু রিকোয়েস্ট থাকলো, আমি একটা কোনো প্রোগ্রাম করব, একটু আপনি যদি সময় দেন, খুব আপনার স্পিচটা আবার বোঝানোর ক্যাপাবিলিটিটা খুব সুন্দর লাগলো, তাই আপনাকে একটু আমার কাছে রিকোয়েস্ট থাকলো আমার, মানে সেই টাইম আর একটু যদি আমাকে ডেট যদি দিতেন, বা পরবর্তী সময় স্যারের সঙ্গে যদি উৎপল স্যারের সঙ্গে কথা বলে দিতেন খুবই ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি অ্যাকচুয়ালি জাস্ট অফিস টাইমটা দেখে আমি বলবো। এবং আমি সবার কাছে এই কারণেও আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ 8:30টার সময় আমার স্টার্ট করার কথা ছিল। অ্যাকচুয়ালি আমার অফিসে আজকে কিছু ইস্যুস ছিল, যার জন্য আমি লগ আউটই করেছি 8:30টায়, তো আমি 5 মিনিট লেট ছিলাম, যার জন্য আপনাদেরকে ওয়েট করতে হয়েছে। একদম আপডেট টেকনোলজি নিয়ে আপনি কথাবার্তা বলছেন তো, বা আমরাও তো অনেকটা মানে একটু, আমিও স্যার টেকনিক্যাল লাইনেরই, কিন্তু আমি পুরো ব্যাকডেটে রেখেছি, কারণ কোম্পানি থেকে প্রায় 3 বছরের মধ্যে বেরিয়ে এসেছি। আচ্ছা, এরপরে এখন এই 3 বছরের মধ্যে অনেক কিছু টেকনোলজি অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। মানে আপনার এটা নিয়ে ডিটেলস কিছু বলার নেই, কারণ অনেকটা সময়ও হয়েছে, তাই বলছি স্যার আপনি একবার স্যারের উৎপল স্যারের সঙ্গে কথা বলে নেবো, আপনার সঙ্গে পরে কথা বলে নেবো, আপনার স্যার একটা রিকোয়েস্ট থাকলো স্যার, আপনার সময় একদম আপনার সময়ের সঙ্গে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এন্ড সবাইকে জাস্ট আর অনেক 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 বেশি ধন্যবাদ স্যার, নিমাই স্যার আপনাকে, উৎপল স্যার আপনাকে আমাকে এই চান্সটা দেওয়ার জন্য। এন্ড যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, কারণ অনলাইনে আমি অতটা প্র্যাকটিস নেই। সেটা সেটা কোনো অসুবিধা, খুব ভালো লেগেছে। তো স্টুডেন্টরা যারা আছিস বা তোদের কাছে আমার রিকোয়েস্ট, তোরা যদি স্যারকে থ্যাঙ্কস জানাতে চাস বা কিছু বলার থাকলে তোরা বলতে পারিস, যে স্যার তোদের কাছে একটাই ইয়ে, যে স্যার সারাদিন অফিস করার পরেও দেখ 8টা 8:30টার সময় অফিস শেষ করে এসে আমি জাস্ট তোদের জন্যই কিন্তু এতক্ষণ ধরে তোদের সঙ্গে কথা বলছেন। খুব ভালো লাগলো আমাকে এটা দেখে। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, তোরাও যদি কিছু আইডিয়া নিতে পেরেছিস তাহলে নিশ্চয়ই স্যারকে থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সবাইকে শোনার জন্য ধৈর্য ধরে, কারণ অনেস্টলি তোদের ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই, যেহেতু আমিও 9-10টা পের করে এসেছি, 9-এ আমি এত বেশি আপডেটেড ছিলাম না। তো তোরা অনেক বেশি আপডেটেড এবং অনেক অনেক বেশি শিখছিস, এত ভালো ভালো স্যার পেয়েছিস, এবং তোদের স্যারদের সম্পর্কে একটা জিনিস বলতে চাই যেটা আমার খুবই ভালো লাগলো। একটা নর্মাল আওয়ার্স সবারই থাকে, যে টাইমটা ওনারা কাজ করেন, ওটার পরেও যে ওনারা এত বেশি চেষ্টা করছেন তোদেরকে আপডেটেড রাখার জন্য, যাতে তোরা কিছু শিখতে পারিস, যাতে তোরা ইন্টারেক্ট করতে পারিস তাদের সাথে, সেই জন্য ওনারা কিন্তু চেষ্টা করছেন। ওনাদের অন্য অন্য কোনো, মানে আমি এটা সম্পূর্ণভাবেই বুঝতে পারি, ওনাদের অন্য কোনো কি বলবো রিজন নেই যে এটা কন্ডাক্ট করার জন্য। আমার সাথে কথা বলা বা এরকম আমার মতো অনেকজনের সাথে কথা বলা, তাদের কখন টাইম হবে, সেই টাইমে তোদের টাইম হবে নাকি, তারপর সবকিছু ডিসাইড করা, হ্যাঁ না? তো প্লিজ তোরা চেষ্টা করিস যে যতটা বেশি নিতে পারিস, কারণ স্যারেরা শুধু তোর জন্যই করছে, এবং তুই যখন পরেও যাবি দেখতে পাবি যে তোদের স্যারেরা যেরকম মানুষ, ওরকম টাইপের মানুষ অনেক কম পাবি, কিন্তু যারা নিজের টাইমের বাদেও তোদেরকে হেল্প করতে চেষ্টা করবে। তো সবটা তোদের জন্যই করা হচ্ছে। অ্যান্ড আমি তোদের টেকনিক্যাল জানি না কতটা বোঝাতে পেরেছি এই টাইমের মধ্যে, বাট আমি জাস্ট চাই যে তোরা মোটিভটা কিছুটা শেখার রাখিস, তাহলে তোরা অনেক ভালো জায়গায় এগাতে পারবি, অনেক অনেক ভালো জায়গায়। অ্যান্ড সবার শেষে ধন্যবাদ আরেকবার উৎপল স্যারকে এবং ওই স্যারকেও, তো স্যার এবং স্টুডেন্ট। আমাকে ধন্যবাদ জানানোর, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে জয়েন করার জন্য। ঠিক আছে, নিশ্চয়ই আপনাকে নেক্সট টাইম আবার কখনো আপনাকে পাবো, আমি এইটা আশা রাখি।
তো আজকে আর দেরি করব না, রাত্রি 10টায় হ্যাঁ বেজে স্যার, হ্যাঁ টায়ার্ড আছেন নিশ্চয়ই, ফ্রেশ হবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আহ, তাহলে আমরা আজকে এইখানেই কি প্রোগ্রামটা শেষ করছি, তাহলে আজকের এই সেশনটি। হ্যাঁ। ঠিক আছে, ওকে, প্রত্যেকে গুড নাইট, শুভরাত্রি। আমরা এখানেই তাহলে আজকের এই গেস্ট লেকচারের প্রোগ্রামটি শেষ করছি।